মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে বড় একটা চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, রক্ত ও সংবহন তন্ত্র। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, তোমার হচ্ছে সেকেন্ড পেপার বইয়ের। আর প্রথম অংশটা হচ্ছে তোমার হচ্ছে তোমার বইয়ের ওই ঘাস ফড়িং পার্টটা আমরা নেক্সট মানে আগের উইকে পড়ছিলাম হচ্ছে তোমার হচ্ছে কি হাইড্রা। আর ওই চ্যাপ্টারে ছিল তিনটা অংশ। তোমার সেকেন্ড পেপারের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে তিনটা অংশ ছিল, একটা ছিল হচ্ছে হাইড্রা ঘাস ফড়িং, একটা ছিল হচ্ছে রুই মাছ। এই তিনটা অংশ মনে করো তিনটা পার্টে ভাগ করে তিনটা লেকচারে ঢুকাই দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা লাস্ট উইকে পড়ছিলাম হচ্ছে হাইড্রা, আজকে পড়বো ঘাস ফড়িং, এর পরের উইকে আবার পড়বো হচ্ছে রুই মাছ, পরে ওই চ্যাপ্টার শেষ। ওই চ্যাপ্টার হচ্ছে বিশাল বড় একটা, তো বড় চ্যাপ্টার তিনটা অংশে ভাগ করে তিনটা লেকচারের সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর এই ঘাস ফড়িং এর সাথে এরপরে আমরা পড়বো হচ্ছে রক্ত। তো মোটামুটি মনে করো যে বড় চ্যাপ্টার হইলেও খুবই আর কি ইন্টারেস্টিং দুইটা চ্যাপ্টার আজকে আমরা পড়বো। প্রথমটা দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ঘাস ফড়িং, দ্য গ্রাস হপার। ঘাস ফড়িং এর বৈজ্ঞানিক নাম কি, সায়েন্টিফিক নাম কি, এটা দিয়ে যদি শুরু করি তাহলে দেখো ঘাস ফড়িং এর সায়েন্টিফিক নাম হচ্ছে তোমার হচ্ছে কোকিলোসেরাস পিকটাস। এই যে দেখো দেওয়া আছে কোকিলোসেরাস পিকটাস, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। ঘাস ফড়িং এর সায়েন্টিফিক নাম কি বা বৈজ্ঞানিক নাম কি, কোকিলোসেরাস পিকটাস, কোকিলোসেরাস পিকটাস। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আর ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাসটা এখানে দেওয়া আছে খুব ব্রডলি, যে ঘাস ফড়িং এর হচ্ছে কোন পর্বের প্রাণী। ঘাস ফড়িং হচ্ছে তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের আর দু একটা প্রাণীর নাম বলতে পারবা কেউ? আর্থ্রোপোডা পর্বে আছে এরকম দুই একটা প্রাণীর নাম, তাদেরকে আর্থ্রোপোড বলা হয়। যেমন হচ্ছে খুব কমন একটা উদাহরণ হচ্ছে কি তেলাপোকা। তেলাপোকাও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কি আর্থ্রোপোডার একটা কি উদাহরণ না, আর্থ্রোপড। তোমার হচ্ছে আর্থ্রোপোডাতে এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে তোমার হচ্ছে এই ঘাস ফড়িংটা, মানে হচ্ছে বেশিরভাগ ইনসেক্টটাই তোমার হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তেমনই হচ্ছে তোমার ঘাস ফড়িংও একটা ইনসেক্টটা, বা হচ্ছে কি ইনসেক্ট মানে কি পতঙ্গ। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ঘাস ফড়িংও কি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এটা একটু মনে রাখতে হবে যে ঘাস ফড়িং নিচের কোন পর্বের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। আর ঘাস ফড়িং এর ক্লাসটা হচ্ছে তোমার হচ্ছে ইনসেক্টটা, যেটা বললাম ইনসেক্ট থেকে ইনসেক্টটা। ইনসেক্ট মানে কি তোমার হচ্ছে পতঙ্গ, কীট পতঙ্গ, তাই না, ইনসেক্টটা। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। আর ঘাস ফড়িং এর তোমার হচ্ছে সায়েন্টিফিক নাম হচ্ছে কোকিলোসারাস পিকটাস, এটা একটু মনে রাখতে হবে। তারপরে একদম প্রথমে দেখো দেওয়া আছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং হচ্ছে একটা খুব শক্ত আবরণ দ্বারা তার হচ্ছে বাইরের শরীরটা আবৃত থাকে, যাকে বলা হয় হচ্ছে কাইটিন। কাইটিন কাইটিন দ্বারা আবৃত থাকে। দেখো এখানে যে ঘাস ফড়িং এর কাইটিনময় বহিঃ কঙ্কাল রয়েছে, এবং এর হচ্ছে দেহটাকে, এর যে ফুল যে দেহটাকে, এটাকে আমরা হচ্ছে তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা পার্ট হচ্ছে তোমার হচ্ছে মস্তক বা মাথা, আর একটা পার্ট হচ্ছে বক্ষ, আর একটা পার্ট হচ্ছে উদর। মানে ঘাস ফড়িং এর পুরা শরীরটাকে আমরা মনে করি যে তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মস্তক, আরেকটা হচ্ছে বক্ষ, আরেকটা হচ্ছে উদর। এরপরে দেখো ঘাস ফড়িং এর পা কয়টা আছে। পা আছে মোট হচ্ছে ঘাস ফড়িং এর ছয়টা পা আছে, বা আমরা বলতে পারি এক কথায় তিন জোড়া সন্ধিযুক্ত পা। সন্ধিযুক্ত পা, ঠিক আছে, সন্ধিযুক্ত পা, তিন জোড়া সন্ধিযুক্ত পা আছে ঘাস ফড়িং এর। এবং এদের পুঞ্জাকিটার গঠন হচ্ছে জটিল, এই জন্য এখানে বলা আছে যে জটিল পুঞ্জাকি। পুঞ্জাকি মানে কি, তোমার হচ্ছে চোখের একটা একক, হ্যাঁ, যেটা চোখ দিয়ে যে দর্শন করে সেই দর্শনের একক হচ্ছে পুঞ্জাক্ষী ঘাস ফড়িং এর জন্য। এবং এটার স্ট্রাকচারটা জটিল, এই জন্য বলা হয়েছে জটিল পুঞ্জাক্ষী। এবং এক জোড়া অ্যান্টেনা বহন করে, এবং হচ্ছে তোমার হচ্ছে এক জোড়া অ্যান্টেনা আছে, এক জোড়া কয় জোড়া, এক জোড়া অ্যান্টেনা বহন করে। এই সকল যে বৈশিষ্ট্যগুলো দেখলা, এই সকল বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টা মানে কি, ইনসেক্ট মানে কি পতঙ্গ যারা আছে, কীট পতঙ্গ যারা আছে, তাদের হচ্ছে কমন বৈশিষ্ট্য। এই জন্য তোমার ঘাস ফড়িং এর মধ্যে যেহেতু এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, এই জন্য ঘাস ফড়িংকেও তোমার হচ্ছে ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়েছে। ইনসেক্টটা শ্রেণীভুক্ত করা হয়েছে, এই দেখো ইনসেক্টটা শ্রেণীভুক্ত সদস্য বা পতঙ্গ নামে অভিহিত করা হয়। তারপর দেখো ঘাস ফড়িং এর কিছু প্রজাতি তোমার হচ্ছে পঙ্গপাল বা হচ্ছে লোকাস্ট। ইংলিশ টার্মটা হচ্ছে লোকাস্ট, পঙ্গপাল বা হচ্ছে লোকাস্ট নামে পরিচিত। মানে হচ্ছে ঘাস ফড়িং এর বিশাল বড় একটা দলবহরকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পঙ্গপাল বা লোকাস্ট। এটা খুবই মারাত্মক একটা বলতে পারো ডিজাস্টার। অনেক দেশে দেখা যায়, বাংলাদেশেও তো এরকম দেখা যায় না, কিন্তু বিশ্বের অনেক গ্রীষ্মপ্রধান দেশে কিন্তু এই ঘটনাটা ঘটে। কি ঘটনা ঘটে, তোমার দেখা যায় যে তোমার ধান খেতে বা শস্য ক্ষেতের মধ্যে এই পঙ্গপালটা মনে করো যে অ্যাটাক করলে পুরা শস্য ক্ষেত একেবারে মনে করো সাবার করে দিয়ে চলে যাবে। সাবার করে দিয়ে চলে যাবে মানে হচ্ছে তোমার হচ্ছে ধ্বংস করে দিয়ে চলে যাবে, ঠিক আছে।
এখন এই পঙ্গপাল হচ্ছে তোমার হচ্ছে আসলে ঘাস ফড়িং এর বিশাল বড় একটা দলবহর, মানে একসাথে যদি অনেকগুলা ঘাস ফড়িং এসে যদি তোমার ওই শস্যকে অ্যাটাক করে তাহলে তাদেরকে বলা হচ্ছে পঙ্গপাল বা হচ্ছে লোকাস। এটা হয়ে থাকে অনেক দেশে হয়ে থাকে, মোটামুটি দেখো বিশ্ব প্রধান দেশে তোমার হচ্ছে শস্য ক্ষেতের জন্য এটা খুবই মারাত্মক একটা হুমকি। কেননা এরা আসে কি, এটা হুমকি কেন এই কারণেই, শস্য ক্ষেত্রের উপর অ্যাটাক করে শস্য ক্ষেত নিমিশে সাবাদ করে দিয়ে চলে যায়। এই জন্য এরা হচ্ছে তোমার বিশ্ব প্রধান দেশে এটা বলতে পারো যে একটা ডিজাস্টার। এটার অনেক ভিডিও আছে, তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো, মারাত্মক একটা অবস্থা। ঠিক আছে, তারপরে দেখো এরা হচ্ছে দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই পঙ্গপালটা দিনে প্রায় কত, বা হচ্ছে একটা ঘাস ফড়িং দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত সে হচ্ছে পাড়ি দিতে পারে পাখার সাহায্যে, উড়ে উড়ে। এইটাতে মনে রাখবা। তারপর হচ্ছে ঘাস ফড়িং এর খাদ্য কি, ঘাস ফড়িং কি খায়? ঘাস ফড়িং হচ্ছে উদ্ভিদভোজী প্রাণী, বা আমরা বলতে পারি তৃণভোজী প্রাণী, বা বলতে পারি এরা হচ্ছে কি ভেজিটেরিয়ান। ঠিক আছে, তোমার হচ্ছে ঘাস ফড়িং হচ্ছে উদ্ভিদভোজী প্রাণী, বা এদেরকে বলা হচ্ছে তোমার হচ্ছে হার্বিভরাস। ইংলিশ টার্মটা হচ্ছে হার্বিভরাস। মানে ঘাস ফড়িং শুধুমাত্র উদ্ভিদে খেয়ে থাকে, অন্য কোনো হচ্ছে তোমার হচ্ছে প্রাণী বা কীট পতঙ্গ খায় না, ওরা শুধুমাত্র উদ্ভিদ খায়। এই জন্য হচ্ছে যে তোমার হচ্ছে বললাম না একটু আগে, শস্য খেতে অ্যাটাক করে কেন, শস্য ক্ষেতে উদ্ভিদ দিয়ে। তারপরে দেখো তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্বের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। হ্যাঁ, যেমন তোমার এখানে একটা ছন্দ দেওয়া আছে, হিমু কপাকে টাস্কি মাল। ঠিক আছে, এই ছন্দতে কি আর্থ্রোপোডা পর্বের হচ্ছে সকল বৈশিষ্ট্যগুলো এই ছন্দের মাধ্যমে চলে আসছে। যেমন হিতে হচ্ছে হিমোসিল থাকে, মুতে হচ্ছে মুখপাঙ্গ থাকে, রুতে হচ্ছে রূপান্তর ঘটে এদের, এবং কেতে হচ্ছে তোমার হচ্ছে কাইটিনময় বহিঃকঙ্কাল যেটা বললাম, আর ট্যাতে হচ্ছে ট্যাগমাইটাইজেশন ঘটে, দন্ত শতে হচ্ছে সন্ধিপদী জোর উপাঙ্গ থাকে, যেমন হচ্ছে সন্ধিপদী পা থাকে। আর মাল্লোর মাতে হচ্ছে মালপেজিয়ার নালিকা থাকে। এতে রেচনতন্ত্রের মেইন যেটা হচ্ছে একক সেটা হচ্ছে মালপেজিয়ার নালিকা, বা মেইন যেটা তোমার হচ্ছে অঙ্গ সেটা হচ্ছে মালপেজিয়ার নালিকা। রেচনতন্ত্রের মেইন অঙ্গ যেটা আর্থ্রোপোডা পর্বে সকল প্রাণীর জন্য রেচনতন্ত্রের মেইন অঙ্গ যেটা সেটা হচ্ছে মালপেজিয়ার নালিকা। এটা হচ্ছে রেচনতন্ত্রের একক বলতে পারো তাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণীর জন্য। এখন এই যেখানে দেখতেছো যে মুখপাঙ্গ তোমার কিন্তু তোমার হচ্ছে কি আর্থ্রোপোডার মধ্যে থাকা মানে হচ্ছে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর মধ্যে থাকা, এবং ঘাস ফড়িং এর মুখপাণ্ডটা হচ্ছে তোমার হচ্ছে মেন্ডিবুলেট ধরনের। ঠিক আছে, ঘাস ফড়িং এর মুখপাণ্ডটা হচ্ছে তোমার মেন্ডিবুলেট ধরনের, এটা আমরা পড়বো একটু পরেই আসবে, মেন্ডিবুলেট ধরনের। বা হচ্ছে তোমার হচ্ছে চর্বণ উপযোগী বা চুয়েবল বলা হয়। ঠিক আছে, এটা আমরা পরে পাবো। আর যে পরে দেখতেছো যে পরের টার্মটা আছে রূপান্তর ঘটে, এতে রূপান্তর ঘটে। ঘাস ফড়িং এর রূপান্তরটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অসম্পূর্ণ। ঘাস ফড়িং এর রূপান্তরটা হচ্ছে অসম্পূর্ণ, এইটা আমরা হচ্ছে শেষের দিকে পাবো এই টপিকটা। আপাতত এই বৈশিষ্ট্যগুলো জাস্ট এক নজরে একটু মনে রাখার চেষ্টা করো যে ঘাস ফড়িং এর কিছু কমন বৈশিষ্ট্য আছে, বা ঘাস ফড়িং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, বা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য। দ্যাটস এনাফ। তারপরে দেখো বাহ্যিক অঙ্গ সংস্থান। এখন হচ্ছে ঘাস ফড়িং এর বাহ্যিক গঠনটাকে আমরা হচ্ছে কয় ভাগে ভাগ করতে পারি, এটা নিচে দেওয়া আছে। ঘাস ফড়িং এর বাহ্যিক গঠনটাকে আমরা বলেই আসছি, ঘাস ফড়িং এর পুরো দেহটাকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মস্তক বা মাথা, আর একটা হচ্ছে বক্ষ, আর একটা হচ্ছে উদর। এখন দেখো হচ্ছে এখানে তিনটাই দেওয়া আছে, মস্তক সম্পর্কে কিছু বলা আছে, তারপর বক্ষ সম্পর্কে কিছু বলা আছে, তারপর উদর সম্পর্কে মেইন কথাগুলো এখানে বলা আছে, একদম যেগুলা তোমার লাগবে না পড়লেই না সেগুলা দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে মস্তক। ঘাস ফড়িং এর মস্তক হচ্ছে তোমার হচ্ছে হাইপোকনেটাস ধরনের, এটাকে মনে রাখবা যে ঘাস ফড়িং এর মস্তক কি ধরনের, হাইপোকনেটাস ধরনের। এরপরে যেটা দেওয়া আছে মস্তকের বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা হচ্ছে এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত। ঘাস ফড়িং এর মস্তককে আবার হচ্ছে কয়েকটা পার্টে তুমি হচ্ছে ভাগ করতে পারো। যেমন প্রথম পার্টটা দেখো এখানে দেওয়া আছে পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটিকে বলা হচ্ছে ভার্টেক্স। আর দুই পাশে অবস্থিত জেনা কপালের চওড়া অংশকে বলা হয়েছে ফ্রন্স। আর ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটিকে বলা হয় হচ্ছে অ্যান্টেনা ও হচ্ছে ক্লাইপিয়াস। ঠিক আছে, তার মানে হচ্ছে মস্তকের কয়টা অংশ, এই যে ভার্টেক্স একটা, ফ্রন্স একটা, অ্যান্টেনা একটা, এবং ক্লাইপিয়াস একটা। যদি বলা হয় যে নিচের কোন অংশটি তোমার ঘাস ফড়িং এর মস্তকে পাওয়া যায়, তাহলে এই যে এটার মধ্যে একটা দেওয়া থাকবে, আর বাদ বাকি মনে করে যে এই পাশ থেকে দিবে, এই যে এই পাশে মনে করে বক্ষের কয়েকটা অংশ দিয়ে দিল, উদরের কয়েকটা অংশ দিয়ে দিল। এটার অ্যান্সার করার জন্য তোমাকে এটা একটু মনে রাখতে হবে যে ঘাস ফড়িং এর মস্তকের অংশগুলা নিচের কোনটি। এরকম যদি প্রশ্ন আসে তাহলে এটা একটু মনে রাখতে হবে যে ঘাস ফড়িং এর মস্তককে এই যে একটা হচ্ছে একটা পার্টকে বলে ভার্টেক্স, তারপর হচ্ছে দুই পাশের চওড়া পার্টকে বলা হয়েছে তোমার হচ্ছে ফ্রন্স, তারপর হচ্ছে একটা পার্টকে তারপর আয়তকার
তোমার হচ্ছে প্লেটটিকে বলা হয় হচ্ছে অ্যান্টেনা, আর হচ্ছে তোমার হচ্ছে ক্লাইপিয়াস। এই চারটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে ঘাসফড়িং এর মস্তকের আবার হচ্ছে 6টা খণ্ড থাকে, 6টা খণ্ড। তুমি ঘাসফড়িং এর দেহটাকে যেমন 3টা খণ্ডে বিভক্ত করতে পারছো মেইনলি, তারপরে আবার হচ্ছে মস্তকটাকে আবার হচ্ছে তুমি আরো 6টা খণ্ডে পার্ট করতে পারো বা হচ্ছে বিভক্ত করতে পারো। এই জন্য এটা মনে রাখবা, ঘাসফড়িং এর মস্তককে আরো 6টা খণ্ডে বিভক্ত করা যেতে পারে। আর দেখো ঘাসফড়িং এর উদরকে 11টি খণ্ডে বিভক্ত করা যেতে পারে। মানে কোনটা কত খণ্ডে বিভক্ত করা যেতে পারে এটা ম্যান্ডেটরি। যেমন এটা অনেকবার আসছিল, ঘাসফড়িং এর উদরকে কয়টা খণ্ডকে ভাগ করা যায়, 11টা খণ্ড। আর ঘাসফড়িং এর মস্তককে 6টা খণ্ডে ভাগ করা যায়। এটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, এটা তোমার ম্যাচুর অবস্থায় না, ঘাসফড়িং এর ভ্রূণ অবস্থায়। আর মস্তকে তোমার কি থাকে, একজোড়া পুঞ্জক কি থাকে, একজোড়া অ্যান্টেনা থাকে। আর প্রত্যেকটা অ্যান্টেনাকে তোমার হচ্ছে 3টা পার্টে ভাগ করা যেতে পারে। একটা পার্ট হচ্ছে স্কেপ, আরেকটা হচ্ছে পেডিসেল, আরেকটা হচ্ছে প্লাজম। এটা একটু মনে রাখতে হবে যে নিচের কোনটি অ্যান্টেনার অংশ, বা ঘাসফড়িং এর অ্যান্টেনাকে কয় পার্টে ভাগ করা যেতে পারে। আবার দেখো নিচে দেওয়া আছে প্রতিটি অ্যান্টেনা আবার হচ্ছে 25টি খণ্ডযুক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র 25টি খণ্ডযুক্ত। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো বক্ষ, বক্ষকে আবার হচ্ছে 3টা পার্টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অগ্রবক্ষ, একটা হচ্ছে মধ্যবক্ষ, আর একটা হচ্ছে পশ্চাৎ বক্ষ। এখন দেখো এই বক্ষে অগ্রবক্ষের টার্গামকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পোনোটাম। এটা একটু মনে রাখতে হবে, পোনোটাম, তারপর হচ্ছে মেসোনোটাম, তারপরে শেষেরটা হচ্ছে মেটানোটাম। এটা আসে যে হচ্ছে ঘাসফড়িং এর বক্ষের মধ্য অংশে তোমার হচ্ছে টার্গামকে কি বলে, মেসোনোটাম, মেটানোটাম, প্রোনোটাম, নাকি আরেকটা অপশন দেওয়া থাকলো বা কোনোটাই নয়, তাহলে কি হবে তোমার হচ্ছে মেসোনোটাম। এই পার্টটা মনে রাখতে হবে, এই 3টা ডিফারেন্স। যে হচ্ছে বক্ষের অগ্রবক্ষের টার্গামকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে প্রোনোটাম, মধ্যবক্ষের টার্গামকে বলা হয় হচ্ছে মেসোনোটাম, আর পশ্চাৎ বক্ষের টার্গামকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে মেটানোটাম। তারপরে দেখো অগ্রপক্ষে তোমার হচ্ছে এক জোড়া পা থাকে, আমরা পড়ে আসছি কিন্তু তোমার হচ্ছে ঘাসফড়িং এর 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে। এই 3 জোড়া পা কিন্তু তোমার হচ্ছে বক্ষ, এই বক্ষ অংশটাতে পাওয়া যায়। বক্ষ এক জোড়া থাকবে হচ্ছে তোমার অগ্রপক্ষে, আরেক জোড়া থাকবে হচ্ছে মধ্যপক্ষে, আর পশ্চাৎ পক্ষে থাকবে হচ্ছে এক জোড়া। এই এক জোড়া করে মোট 3 জোড়া থাকে, 3 অংশে 3 জোড়া। তারপর দেখো অগ্রপক্ষে ঘাসফড়িং এর কোনো ডানা থাকে না, অগ্রপক্ষে ঘাসফড়িং এর কোনো ডানা থাকে না। ঘাসফড়িং এর ডানা কিন্তু মোটামুটি 2 জোড়া থাকে, এক জোড়া হচ্ছে তোমার হচ্ছে থাকে মধ্যপক্ষে, আরেক জোড়া থাকে হচ্ছে পশ্চাৎ পক্ষে। আর অগ্রপক্ষে ঘাসফড়িং এর কোনো ডানা থাকে না। এই দেখো মধ্যপক্ষীয় ডানা বা সামনে ডানা দুটি হচ্ছে তোমার হচ্ছে বেশ শক্ত, ছোট আর সরু। আর এই সামনের দানা দুটি ঘাসফড়িংকে কখনো উঠতে সাহায্য করে না। ডানার কাজ কি, ডানার কাজ হলো মোটামুটি হচ্ছে কি, ডানা যাদের ডানা আছে তারা উঠতে পারে, তা ডানার কাজ হচ্ছে উঠতে সাহায্য করা। কিন্তু ঘাসফড়িং এর মধ্যপক্ষে যে একজোড়া ডানা আছে, এই একজোড়া ডানা ঘাসফড়িংকে কখনো উঠতে সাহায্য করে না, এটা মনে রাখতে হবে। এই জন্য এদের কাজ কি, এদের কাজ হচ্ছে পিছনের ডানা দুটিকে ঢেকে রাখা। ঘাসফড়িং এর যে পশ্চাৎ বক্ষে যে আরো 2টা ডানা আছে, এই ডানা দুটিকে ঢেকে রাখাই হচ্ছে এদের কাজ। উড়ার জন্য এদের কোনো সাহায্য করে না, ঘাসফড়িং এর ওড়ার জন্য এদের কোনো সাহায্য করে না। ঘাসফড়িং এর পশ্চাৎ বক্ষে যে ডানা 2টা আছে, এই 2টা ডানার সাহায্যে ঘাসফড়িং উঠতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা, এই ঘাসফড়িং এর মধ্যপক্ষে যে ডানা 2টা পাওয়া যায়, যে দানা 2টা তোমার ঘাসফড়িংকে উঠতে সাহায্য করে না, সেই দানা 2টাকে বলা হয় হচ্ছে এলিট্রা। এলিট্রা বা হচ্ছে ট্যাগমিনা, এটা একটু মনে রাখতে হবে। এলিট্রা বা হচ্ছে ট্যাগমিনা খুবই ইম্পর্টেন্ট। যে হচ্ছে ঘাসফড়িং এর মধ্যপক্ষে ডানা দুটিকে কি বলে, বা তোমার হচ্ছে প্রশ্ন হতে পারে যে ঘাসফড়িং এর যে দানা দুটি তোমার হচ্ছে ওরা উঠতে সাহায্য করে না, সেই দানা দুটিকে কি বলে সংক্ষেপ, সেটা হচ্ছে একটা হচ্ছে এলিট্রা আর একটা হচ্ছে ট্যাগমিনা। এটা একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে এলিট্রা, ডানার আবরণ, বা হচ্ছে ট্যাগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়, এলিট্রা বা ট্যাগমিনা। তারপর হচ্ছে পশ্চাৎ পক্ষে কি থাকে, আরো তোমার হচ্ছে এক জোড়া তোমার ডানা থাকে। সেই ডানা দুটো হয় মোটামুটি মধ্যপক্ষে ডানার চেয়ে একটু বড় এবং হচ্ছে চওড়া, এবং এগুলা হচ্ছে ঘাসফড়িংকে উঠতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর উদরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, এটা বলেই দিছি, উদরকে মোটামুটি 11টা খণ্ডকে বিভক্ত করা যায়। উদরকে মোটামুটি 11টা খণ্ডকে বিভক্ত করা যায়। আর এই 11টা খণ্ডকের মধ্যে শেষের 3টা খণ্ডক ছাড়া প্রায় মোটামুটি বাকি সবগুলা খণ্ডকে, মানে প্রথম 8টা খণ্ডকে তোমার হচ্ছে শ্বাসযন্ত্র থাকে। শেষের 3টি খণ্ডক ছাড়া প্রথম 8টা খণ্ডকে তোমার হচ্ছে শ্বাসযন্ত্র বৈশিষ্ট্যটা হচ্ছে কমন। এটা একটু মনে রাখবা। আমরা 1 থেকে 8 পর্যন্ত তোমার হচ্ছে
উদরের খণ্ডকে তোমার হচ্ছে শ্বাসতন্ত্র থাকে, আর 9, 10, 11-তে তোমার হচ্ছে শ্বাসতন্ত্র থাকে না। তারপরে দেখো দেওয়া আছে গাসপরিং হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? মানে গাসপরিংকে তুমি যদি মাঝ বরাবর কাটো, লম্ব বরাবর, তাহলে হচ্ছে দুইটা সেম পার্টে ঘাসফড়িংকে ভাগ করা যাবে, মানে একই রকম দেখতে, একই রকম দেখতে দুইটা পার্টে ভাগ করা যাবে। মানুষও কিন্তু তোমার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদের হিউম্যান বডিও কিন্তু তোমার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই যে মাঝখান থেকে যদি কেটে ফেলা হয়, তাহলে কি দেখো দুই পাশে কিন্তু সেম পার্ট যাচ্ছে, একটা চোখ এপাশে, একটা চোখ এপাশে, একটা চোখ এপাশে, একটা হাত এপাশে, একটা হাত এপাশে, একটা পা এপাশে, একটা পা। তেমনই তোমার হচ্ছে ঘাসফড়িং এর দেহটা হচ্ছে তোমার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং ঘাসফড়িং প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, এটা একটু মনে রাখবা। আর ঘাসফড়িং এর আবরণকে বলা হয় কিউটিযুক্ত আবরণকে বলা হয় কিউটিকল, এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে বহিঃকঙ্কাল হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস নিঃসৃত পদার্থে গঠিত, যেখানে দেওয়া আছে, এটা একটু মনে রাখতে পারো। তারপরে যেটা আসছে 3টা খণ্ডকে বিভক্ত করা হয়, এটা আমরা পড়ছি। তারপরে পার্টে চলে যাও। তারপরে পার্টে দেখো তোমার ঘাসফড়িং এর মস্তিষ্কের গঠনটা তোমার একটা চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো ঘাসফড়িং এর মস্তিষ্কের গঠন, এই যে প্রথমে কি পাওয়া যায়, পুঞ্জাক্ষী পাওয়া যায়, তারপর হচ্ছে তোমার হচ্ছে সরলাক্ষী পাওয়া যায়, বা সরলাক্ষীকে বলে ওসেলি, তারপরে অ্যান্টেনা পাওয়া যায়, তারপরে পাওয়া যায় মুখপাঙ্খ। এই 4টা পার্ট পাওয়া যায়, আমরা পড়ছিলাম। পুঞ্জাক্ষী হচ্ছে কয়টা থাকে? 2টা। সরলাক্ষী বা ওসেলি কয়টা থাকে? 3টা। অ্যান্টেনা কয়টা থাকে? 2টা। তারপরে দেখো মুখপাঙ্গের ভাগগুলো দেখো। আর ঘাসফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে আমি বলছিলাম যে মেন্ডিবুলের ধরনের, এটা মনে রাখবা। ঘাসফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে মেন্ডিবুলের ধরনের, বা হচ্ছে চর্বণ উপযোগী। মেন্ডিবুলেট মানে হচ্ছে চর্বণ উপযোগী, চর্বণ উপযোগী ধরনের, বা ইংলিশ টার্মটা হচ্ছে চিউয়েবল। মেন্ডিবুলেট ধরনের বা হচ্ছে চর্বণ উপযোগী মুখপাঙ্গ তোমার হচ্ছে ঘাসফড়িং এ দেখা যায়। এখন এই মুখপাঙ্গের আবার হচ্ছে তোমার হচ্ছে 5টা পার্ট থাকে। একটা হচ্ছে ল্যাব্রাম, একটা হচ্ছে মেন্ডিবল, একটা হচ্ছে মেগজিলা, একটা হচ্ছে লেবিয়াম, আর একটা হচ্ছে হাইপোফেরিস। এই 5টা পার্ট তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। মুখপাঙ্গের 5টা পার্ট কি, এটা কিন্তু তোমার রিটেনও চলে আসতে পারে, যে মুখপাঙ্গের, ঘাসফড়িং এর মুখপাঙ্গের ভাগগুলো লেখো বা পার্টগুলো লেখো। একটা হচ্ছে ল্যাব্রাম, একটা হচ্ছে মেন্ডিবল, একটা হচ্ছে মেগজিলা, একটা হচ্ছে লেবিয়াম, একটা হচ্ছে হাইপোফেরিস। আর কেউ কিছু বলছো? জি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে অ্যান্টেনা। অ্যান্টেনার যে 3টা পার্ট ছিল আমরা পড়ে আসছি, এই লাস্ট পেজে ছিল অ্যান্টেনার 3টা পার্ট। একটা হচ্ছে এসকেপ, একটা হচ্ছে পেডিসেল, আর একটা হচ্ছে ফ্লাজেলাম। এবং ফ্লাজেলামকে তোমার হচ্ছে 25টা ছোট ছোট খণ্ড ভাগ করা যেতে পারে, ছোট ছোট খণ্ডে। এরপরে দেখো হচ্ছে মস্তকের, এটা যে আমরা পড়লাম না, মস্তকের তোমার হচ্ছে মোটামুটি 4টা পার্ট থাকে। 4টা পার্টের মধ্যে যে তোমার হচ্ছে পার্টেক্স ছিল, ফ্রন্স ছিল, জেনা ছিল, আরেকটা পার্ট ছিল সামনে। এই মস্তকের সম্মুখ অংশকে মানে সামনের অংশকে বলা হয় হচ্ছে ফ্রন্স, পৃষ্ঠীয় অংশকে মানে কি পিছনের অংশকে বলা হয় হচ্ছে ভার্টেক্স, আর মস্তকের হচ্ছে দুই পাশের অংশকে মানে পার্শ্বীয় অংশকে বলা হয়েছে তোমার হচ্ছে জেনা। এই 3টা জিনিস একটু মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট পেজে ছিল বিস্তারিত, এখানে একটু শর্টকাটে বলে দিছে। মস্তকের 3টা অংশ, সম্মুখ অংশকে বলা হয় ফ্রন্স, পৃষ্ঠীয় অংশ মানে পিছনের অংশটাকে বলা হচ্ছে ভার্টেক্স, আর হচ্ছে দুই পাশের অংশ মানে পার্শ্বীয় অংশটাকে বলা হয়েছে তোমার হচ্ছে জেনা। এটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে বক্ষ। বক্ষের মধ্যে দেখো কি কি দেওয়া আছে, এটা একটু ভুল আছে। ফরন্স কি সামনের দিকে? হ্যাঁ, সামনের দিকে পার্টটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ফ্রন্ট, আর পৃষ্ঠীয় মানে হচ্ছে পিছনের পার্টটাকে বলা পিছনের হচ্ছে দিকে ভার্টেক্স। ভার্টেক্স। হ্যাঁ, ভার্টেক্স, ভার্টেক্স। আর তোমার দুই পাশের অংশ মানে কি পার্শ্বীয়, পার্শ্বীয় অংশটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে জেনা। ঠিক আছে, এটা আসবে ডিরেক্ট, এটা চলে আসে এমসিকিউতে, যে তোমার হচ্ছে ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে। যেহেতু 3টা দেওয়া আছে না অপশন, এই 3টাই দেওয়া থাকবে, আরেকটা অপশন থাকবে কোনোটিই নয়। সো এইরকম এই জিনিসগুলো একটু শর্টকাটে মনে রাখতে হবে। আর তোমাদের বই পড়তে গেলে বইয়ে এটা সম্পর্কে আরো বিস্তারিত বলে দেওয়া আছে, আরো 4-5 লাইন ইনক্লুডিং আছে। বাট এখানে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে, এইটা একদম মনে করো ফরজ, সবসময় মনে রাখতে হবে এমন কিছু অংশ। ঠিক আছে, তারপরের অংশটা যেটা দেওয়া আছে যে বক্ষ, বক্ষের এটা একটু ভুল আছে, তোমার হচ্ছে এটা বক্ষ না, তোমার হচ্ছে মস্তক, এটা এটা কাইটা দাও। তোমার বক্ষের পার্টগুলো নিচে দেওয়া আছে, এটা বক্ষ না, এটা দেওয়া আছে মস্তককে 6টা খণ্ডে ভাগ করা যায় যেটা বলছিলাম, আর বক্ষকে হচ্ছে 11টি স্কেলেরাইটে গঠিত, মানে 11টি স্কেলেরাইট খণ্ডে বিভক্ত, আর উদরও হচ্ছে তোমার হচ্ছে 11টা খণ্ডে বিভক্ত। দেখো এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। মস্তক হচ্ছে ভ্রূণীয় 6টা খণ্ডে বিভক্ত। ভ্রূণীয় কি মানে ভ্রূণ অবস্থায়, যখন তোমার পতঙ্গটা বা হচ্ছে তোমার ঘাসফড়িংটা ভ্রূণ অবস্থায় থাকবে, তখন তার মস্তককে 6টা পার্টে ভাগ করা যায়।
এটা এটা ওই জন্য বলে দেওয়া আছে ঘাসফড়িংকের মস্তককে, এটা একটু মনে রাখবা, 6টা খণ্ডকে ভাগ করা যায়, আর বক্ষ আর উদরকে 11টা খণ্ডকে ভাগ করা যায়। সহজ, বক্ষ আর উদর হচ্ছে 11টা খণ্ড, আর হচ্ছে মস্তক হচ্ছে 6টা খণ্ড, মনে রাখতে হবে, ম্যান্ডেটরি। এরপরে দেখো দেওয়া আছে তোমার হচ্ছে এই যে অগ্রপক্ষের টার্গামটা, এই যে আমরা পড়ে আসছিলাম, অগ্রপক্ষের টার্গামকে কি বলে, এই যে তোমার হচ্ছে কোনোটাম। মধ্যপক্ষের টার্গামকে কি বলে, এটা পড়ছি। তারপর হচ্ছে কি পশ্চাৎপক্ষের টার্গামকে কি বলে, এটা পড়ছি। এই জিনিসগুলো এখানে একটু দেওয়া আছে। আর একটা নতুন জিনিস দেওয়া আছে কি, তোমার হচ্ছে প্রতিটা পা, তোমার হচ্ছে 3 জোড়া যে পা রয়েছে, ঘাসফড়িং এ যে 3 জোড়া পা রয়েছে, এই প্রত্যেকটা পা আবার হচ্ছে 5টা অংশে বিভক্ত। একটা হচ্ছে কবজা, একটা হচ্ছে টোকেন্টার, একটা হচ্ছে ফিমার, একটা হচ্ছে টিবিয়া, আর একটা হচ্ছে তোমার হচ্ছে টার্সাস। এটা একটু মনে রাখতে হবে যে পায়ের খণ্ডগুলি নিচের কোনটি, বা ঘাসফড়িং এর পা কয়টি খণ্ডে বিভক্ত এবং কি কি, এটা রিটেনও চলে আসতে পারে। এটা এই জন্য একটু তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। ঘাসফড়িং এর প্রত্যেকটা পা হচ্ছে 5টা খণ্ডে বিভক্ত। এই 5টা খণ্ডের নাম হচ্ছে একটা কবজা, একটা টোকেন্টার, একটা হচ্ছে ফিমার, একটা টিবিয়া, আর একটা হচ্ছে টার্সাস। এবং ঘাসফড়িং এর সর্বশেষ পায়ের যে খণ্ডটা টার্সাস, এটাকে আরো ছোট ছোট 3টা খণ্ডে ভাগ করা যেতে পারে। এগুলোকে বলা হয়েছে তোমার হচ্ছে টার্সোমেয়ার। পরে বলে দেওয়া আছে, অন্তত 5টা খণ্ডের নাম তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। তারপরে আসো হচ্ছে তোমার হচ্ছে উদর, এটা পড়ে আসলাম তো, উদরকে 11টা খণ্ডকে ভাগ করা যেতে পারে। এখন হচ্ছে এই যে বক্ষের, এই যে বক্ষকে কয়টা পার্টে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে অগ্রবক্ষ, সামনের বক্ষটা, মধ্যবক্ষ, মাঝখানের বক্ষটা, পশ্চাৎ বক্ষ হচ্ছে পিছনের বক্ষটা, মানে বক্ষকে 3টা পার্টে ভাগ করা যেতে পারে। এখন দেখো, অগ্রবক্ষকে বলা হয়েছে তোমার হচ্ছে প্রোথোরাক্স, মধ্যবক্ষকে বলা হয়েছে মেসোথোরাক্স, আর পশ্চাৎ বক্ষকে বলা হয়েছে তোমার হচ্ছে মেটাথোরাক্স। দেখো, প্রোথোরাক্স, মেসোথোরাক্স আর হচ্ছে মেটাথোরাক্স, 3টা জিনিস। বক্ষের 3টা পার্ট, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, খুবই সহজ। আর অগ্রবক্ষ কি বলে, মধ্যবক্ষকে কি বলে, আর হচ্ছে পশ্চাৎবক্ষকে কি বলে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে আসা হচ্ছে তোমার হচ্ছে দেহখণ্ড। ঘাসফড়িং এর যে দেহখণ্ড গুলো আছে, এগুলোকে মোটামুটি তোমার হচ্ছে পৃষ্ঠদেশীয় পাত, অঙ্কদেশীয় পাত, বা হচ্ছে পার্শ্বদেশীয় পাত, এই 3টা পার্টে বা এই 3টা পার্টের মধ্যে আমরা হচ্ছে ইনক্লুড করতে পারি। ঘাসফড়িং এর দেহখণ্ডকে যে পৃষ্ঠদেশীয় পার্টটা আছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে টার্গাম বা হচ্ছে টার্গাইট। এই যে একটু আগে আমরা পড়ে আসলাম টার্গাম, এটা হচ্ছে ঘাসফড়িং এর দেহখণ্ডকে পৃষ্ঠদেশীয় পার্টটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে টার্গাম। আর ঘাসফড়িং এর দেহখণ্ডকে অঙ্কদেশীয় পার্টটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্টার্নাম। আর ঘাসফড়িং এর দেহখণ্ডকে পার্শ্বদেশীয় পার্টটাকে বলা হচ্ছে পুলুরা, পুলুরা, পুলুরা বা হচ্ছে পুলুরাইট। পুরাইট না, এটা হচ্ছে পুলুরাইট, ল হবে, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। পুলুরা বা হচ্ছে পুলুরাইট, মানে হচ্ছে দেখো, একটা হচ্ছে একবচন, একটা হচ্ছে বহুবচন। টার্গাম, টার্গাইট, স্টারনাম, স্টারনাইট, তারপর হচ্ছে পুলুরা, পুলুরাইট। ঠিক আছে, নামের সাথে মিল আছে, এই যে পার্শ্বদেশীয়, পথে পার্শ্বদেশীয়, পথে পুলুরাইট। আর হচ্ছে তোমার হচ্ছে এটা কিন্তু তোমার হচ্ছে পৃষ্ঠদেশীয়টা কিন্তু প দিয়ে শুরু হয়েছে। এইটা প্লিউরন হবে না? কোনটা কোনটা কোনটা? এই যে পার্শ্বদেশীয় পাত, এটা প্লিউরন হবে না? এটা হচ্ছে অনেক বইয়ে অনেক রকম বলা আছে, বুঝছো, এখানে বলে দেওয়া আছে পিলুরা, এখানে বলে দেওয়া আছে পুলুরা, ওই একই জিনিস। মানে ওরা কি করছে, ওই ইংলিশ যে টার্মটা ছিল ওটাকে বাংলা করতে গিয়ে এখানে বলছে পুলুরা আর এখানে বলছে পিলুরা, একই জিনিস। তোমরা যেটা মনে রাখবে সেটাই, বুঝো নাই? অনেক বইয়ে অনেক রকম ভাবে আসছে, ওই ইংলিশ টার্মটাকে বাংলা করতে গিয়ে এক রাইটার বলছে হচ্ছে পিলুরা, আর এক রাইটার বলছে হচ্ছে পুলুরা, একই জিনিস। তোমরা যেটা মনে রাখবে সেটাই রাখ, বুঝতে পারছো? তারপরে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র দেওয়া আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে জীব জগতের রক্ত সংবহন তন্ত্রটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। তোমার হচ্ছে পতঙ্গের মধ্যে, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, চিংড়ির মধ্যে, তারপর হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর মধ্যে তোমার রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা দেওয়া হচ্ছে যেমন হচ্ছে মানব দেহে, আমাদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ, বা হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ ধরনের, বা এই জন্য এদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্রটাকে বলা হয়েছে বদ্ধ সংবহন। এবং হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে একমাত্র হচ্ছে এনিলিডা জাতীয় বা এনিলিডা পর্বের অমেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে তোমার হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এটা একটু মনে রাখতে হবে। আর ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে কি ধরনের, মুক্ত ধরনের, মুক্ত। কজ হচ্ছে ঘাসফড়িং কি একটা পতঙ্গ না, চিংড়ি, পতঙ্গ, মলাস্কা, এ সকল প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত ধরনের, এটা কিন্তু আসে নিচের
কোনটিতে তোমার হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, বা নিচের কোন প্রাণীতে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? এটা একটু মনে রাখতে হবে যেটা বললাম। তারপর হচ্ছে এই যে দেখো দেওয়া আছে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত ধরনের এবং হচ্ছে তিনটা প্রধান অংশে বিভক্ত। একটা হচ্ছে হিমোসিল, আরেকটা হচ্ছে হিমোলিক, আরেকটা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। একটা হচ্ছে হিমোসিল। হিমোসিলটা আমরা একটু প্রথমে পড়ে আসছিলাম প্রথম পেজে। হিমোসিলটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর একটা ইউনিক বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা পর্বের সকল প্রাণীতে, আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত সকল প্রাণীতে তোমার হচ্ছে হিমোসিলটা থাকে। হিমোসিলটা কি? হিমোসিলটা হচ্ছে তোমার হচ্ছে পেরিটোনিয়ামে আবৃত নয় এমন সিলমকে বলা হয়েছে তোমার হচ্ছে হিমোসিল। হিমোসিলটা হচ্ছে তোমার হচ্ছে পেরিটোনিয়ামে আবৃত নয় এই ধরনের সিলমকে বলা হয়েছে তোমার হচ্ছে হিমোসিল। সিলমকে বলা হয়েছে তোমার হচ্ছে হিমোসিল, কিন্তু এটার কোনো আবরণ থাকবে না। তোমার হচ্ছে সিলমের আবরণটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পেরিটোনিয়াম। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার ফার্স্ট চ্যাপ্টারে এটা নিয়ে বলা ছিল যে সিলমের আবরণটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পেরিটোনিয়াম, আর সিলমের মধ্যে যদি এই পেরিটোনিয়াম নামক আবরণটা না থাকে তাহলে তাকে বলা হয়েছে তোমার হচ্ছে হিমোসিল, এবং এটি হচ্ছে রক্ত দ্বারা পূর্ণ থাকে। তারপরে দেখো হিমোসিলের পৃষ্ঠীয় ও অঙ্কীয় পর্দা দেওয়া আছে। এখানে তোমার হচ্ছে তিনটা সাইনাস দেওয়া আছে, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, একটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, আর একটা হচ্ছে তোমার হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এখান থেকে যারা মনে রাখবা সেটা হচ্ছে কোনটার অবস্থান কোথায়। পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে হচ্ছে পেরিকার্ডিয়াল, মানে সবার উপরে হচ্ছে তোমার হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, আর পৃষ্ঠদেশীয় পর্দার নিচে থাকে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, আর অঙ্কিদেশীয় পর্দার নিচে থাকে হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এখন কোন সাইনাসের মধ্যে কি থাকে এটা একটু মনে রাখবা। যেমন হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে পাওয়া যায় তোমার হচ্ছে হৃদযন্ত্র। আজকে আমরা হৃদপিণ্ড নিয়েও পড়াশোনা করব পরের পাঠে। এই যে পেরিকার্ডিয়াল বা কার্ডিয়া কথাটা যেখানে পাবা, এই যে কার্ডিয়াক, কার্ডিয়াক কথাটা যেখানে পাবা সেটাই বুঝবা যে কার্ডিয়াক কথা মানে সেটা হচ্ছে হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত। কার্ডিয়াক কথা যেখানেই পাবা সেটা বুঝবা যে সেটা হচ্ছে তোমার হচ্ছে হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত, রিলেটেড, হৃদপিণ্ডের সাথে রিলেটেড। তার মানে এখানে যে দেখো দেওয়া আছে কি পেরিকার্ডিয়াল সাইনাস না, এটা এই জন্য তোমার কি এখানে হচ্ছে হৃদযন্ত্র অবস্থান করে পেরিকার্ডিয়াল, কার্ডিয়াক থেকে কার্ডিয়াল। তারপর হচ্ছে পেরিভিসেরাল, এটা হচ্ছে তোমার হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিক নালীকে তোমার হচ্ছে ধারণ করে। আর হচ্ছে পেরিনিউরাল, নিউরাল মানে কি? নিউরাল মানে তো বোঝোই যে তোমার হচ্ছে মস্তিষ্কের অংশ কি, নিউরন থেকে আসছে হচ্ছে নিউরাল। তার মানে এখানে কি তোমার হচ্ছে স্নায়ুরজ্জ অবস্থান করে। নামের সাথে মিল আছে, নামের সাথে মিল রেখে টেকনিক্যালি মনে রাখবা, মুখস্থ করা লাগবে না। এরপরে আসো হচ্ছে তোমার হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। এখানে দেখো দেওয়া আছে দেহের মধ্য পৃষ্ঠীয় অবস্থানে রক্ষিত, এটি হচ্ছে প্রধান স্পন্দনশীল অঙ্গ, এবং হচ্ছে এই অঙ্গ হচ্ছে প্রধানত দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে তোমার হচ্ছে অস্টিয়াবিহীন সোজা নলাকার মুখ ও পশ্চা দেওয়াটা, আর পরের পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঘাসফড়িং এর হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠে বিভক্ত। ঘাসফড়িং এর হৃদযন্ত্র কয়টা প্রকোষ্ঠে বিভক্ত, এখানে ট্রিপল স্টার দাও। ঘাসফড়িং এর হৃদযন্ত্র হচ্ছে 7টা প্রকোষ্ঠে বিভক্ত, 7টা। মানুষের হৃদপিণ্ড কয়টা প্রকোষ্ঠে বিভক্ত বলো তো, কারো জানা আছে? মানুষের হৃদপিণ্ড কয়টা প্রকোষ্ঠে বিভক্ত, বা কয়টা চেম্বার আছে মানুষের হৃদপিণ্ডে? 2 প্রকোষ্ঠ, দুইটা, 4 4 চারটা, চারটা, 4 প্রকোষ্ঠ, হ্যাঁ। 4 প্রকোষ্ঠ। দুইটা হচ্ছে তোমার হচ্ছে আর্টিয়া, আর হচ্ছে দুইটা হচ্ছে তোমার হচ্ছে ভেন্ট্রিকল। দুইটা আর্টিয়াম, দুইটা ভেন্ট্রিকল। জি। হ্যাঁ, মানুষের হৃদপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা কেউ কি বলতে পারবা ব্যাঙের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 এই তো মনে হয়। 4 না না, স্যার। এটা আমাদের লাস্ট লেকচারে ছিল এবং আমি বলছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টেও আসে। ব্যাঙের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট কেউ বলতে পারবা? জানা আছে কারো? না ভাইয়া। ভাইয়া, এটা বলছিলাম তো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ব্যাঙের হৃদপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙের হৃদপিণ্ডে 3টা প্রকোষ্ঠ থাকে, 3টা। ব্যাঙের হার্টে 3টা প্রকোষ্ঠ থাকে, এটা একটু মনে রাখবা, এটা আসে। এই ঘাসফড়িং এর হৃদপিণ্ড হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, 7টা প্রকোষ্ঠ থাকে। মানুষের হৃদপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যাঙের হৃদপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই 3টা ম্যান্ডেটরি, সবসময় জানা থাকা লাগবে। এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেক প্রকোষ্ঠের দুপাশে একটি করে ছিদ্র থাকে। এই ছিদ্র দুইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে অস্টিয়া, বা তোমার যদি বলা হয় যে হৃদযন্ত্রের তোমার হচ্ছে প্রকোষ্ঠগুলোর ছিদ্রকে কি বলা হয় সেটা বলবা যে অস্টিয়া।
এটা একটু মনে রাখা লাগবে। এরপরে আসো, এই পৃষ্ঠীয় বাহিকা প্রধান স্পন্দনশীল অঙ্গ এবং এটি হচ্ছে দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে অ্যাওর্টা, একটা হচ্ছে তোমার হচ্ছে হৃদযন্ত্র। এই যে প্রথমে যেটা আমরা বললাম, এবং হৃদযন্ত্র হচ্ছে 7টা প্রকোষ্ঠে বিভক্ত। আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমার এই গাসপরিং এর হৃদস্পন্দন মিনিটে কয়বার জানো? গাসপরিং এর হার্টবিট মিনিটে কয়বার দেয় এক কথায় বলতে গেলে? 100 থেকে 110 বার। হ্যাঁ, 100 থেকে 110 বার। মানুষের হার্টবিট মিনিটে কয়বার? এভারেজ কতবার মানুষের জন্য? 72 থেকে 72। হ্যাঁ হ্যাঁ, 72 বার, 72 থেকে 75 বার, বা অনেক বইয়ে আসছে এভারেজ বলতে গেলে 70 থেকে 80 বার। এটা হচ্ছে স্বাভাবিক। 70 থেকে 80 বার হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের তোমার হচ্ছে হৃদস্পন্দন কাল। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর গাসপরিং এর হচ্ছে 100 থেকে 110, যে পারছো খুবই ভালো পারছো, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গাসপরিং এর হৃদস্পন্দন হচ্ছে 100 থেকে 110 বার মিনিটে। এটা কিন্তু পার মিনিট, 1 মিনিটে 100 থেকে 110 বার হচ্ছে তোমার হচ্ছে গাসপরিং এর হৃদস্পন্দন। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। এরপরে আসো, এরপরে দেখো যে তোমার হচ্ছে তোমার এতে 13টা কুঠুরি রয়েছে, এটা একটু মনে রাখবা। তো এই যে তোমার হচ্ছে এতে 13টা কুঠুরি রয়েছে, হৃৎপিণ্ডে তোমার হচ্ছে 13টা কুঠুরি রয়েছে। আর এই পাশ থেকে বেশি কিছু মনে রাখার দরকার নাই। আর তোমার হৃৎপিণ্ডের মধ্যে থাকে হচ্ছে তোমার গাসপরিং এর হৃৎপিণ্ডে থাকে হচ্ছে অ্যালারি পেশি। অ্যালারি পেশি থাকে বলেই গাসপরিং এর হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ দিতে পারে, বা এটা হচ্ছে তোমার হচ্ছে গাসপরিং এর হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সংকোচন প্রসারণ শুধুমাত্র হচ্ছে পেশির কারণেই হয়ে থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডে পেশি আছে বিধায়, হৃৎপেশি আছে বিধায় তোমার হচ্ছে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হইতে পারে, মানে কি হৃৎপিণ্ডটা রক্তটা পাম্প করতে পারে। হৃৎপিণ্ডের মেইন কাজ হচ্ছে রক্ত পাম্প করা। এবং গাসপরিং এর তোমার যে হৃৎপেশি সেটাকে বলা হয়েছে তোমার হচ্ছে অ্যালারি পেশি, এবং এটা আছে 12 জোড়া। এটা মনে রাখবা, গাসপরিং এর হৃৎপেশিকে কি বলে? অ্যালারি পেশি, এবং এটা আছে মোট 12 জোড়া। ভাইয়া, হুম, আমরা তো এসএসসি তে পড়ছিলাম যে অ্যালারি পেশি 6 জোড়া। অ্যালারি পেশি 6 জোড়া। হ্যাঁ, সেটাই তো পড়েছিলাম। হ্যাঁ, তোমরা এসএসসি তে কিন্তু গাসপরিং এর জন্য পড়ো নাই, তো এখানে তোমরা গাসপরিং করতেছি। ভাইয়া, ঘাসফড়িং এর জন্যই তো পড়েছিলাম যে গাসপরিং এর 6 জন্য জোড়া। পড়ছিলা? হ্যাঁ, যে 6 জোড়া অ্যালারি পেশি থাকে। না না, গাসপরিং এ থাকে হচ্ছে 12 জোড়া। ঠিক আছে, গাসপরিং এ 12 জোড়া অ্যালারি পেশি থাকে। আর হচ্ছে তোমার হচ্ছে মানব দেহে খুব সম্ভবত তোমার হচ্ছে 6 জোড়া থাকে। এসএসসি তে কি তোমার গাসপরিং ছিল? হ্যাঁ জি ভাইয়া, ছিল তো। আচ্ছা ঠিক আছে, না মোটামুটি 12 জোড়া। মানে আমরা পড়েছিলাম যে 6 জোড়া সমান 12টি থাকে আর কি, এই 6 টাইপের। জোড়া সমান 12টা থাকে। হ্যাঁ, এরকম ভাবে পড়াইছিল আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গাসপরিং এর তো মানে 6 জোড়া অ্যালারি বেশি থাকে। হ্যাঁ, কেউ কিছু বলছো আরো? ভাইয়া 6 জোড়াই তো। হ্যাঁ, 6 জোড়াই। 6 জোড়া। আচ্ছা হ্যাঁ। তাহলে একটা শোনো, তোমরা একটু ওই মেইন বই থেকে একটু চেক করে নিও তো। ভাইয়া, মেন বই থেকেই বলছি, আমি তো ওইখানে পড়েছিলাম যে 6 জোড়া। মেইন বইয়ে 6 জোড়া আছে? কোন জি রাইটারের ভাইয়া, বই? এটা হচ্ছে গাজী আজমল ও গাজী গাজী আসমত। আসমত। গাজী আজমল সাহেবের 6 জোড়া আছে? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে এটা কাটো, 6 জোড়া হবে। 6 জোড়া কি 6 জোড়া বা 12টা না? জি। হ্যাঁ, তাহলে 6 জোড়া থাকলে 6 জোড়া, একটু মনে রাখবা। আর মেইন বই যদি 6 জোড়া থাকে তাহলে 6 জোড়া। এটা হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, 12টা লিখতে গিয়ে জোড়া লিখে ফেলছে। তারপরে আসা হচ্ছে তোমার হচ্ছে গাসপরিং এর শোষণ তন্ত্র। শোষণ তন্ত্রের অংশগুলো এখানে একটু আমার শেখা লাগবে। গাসপরিং এর হচ্ছে শোষণ তন্ত্র, বা ইংলিশ টার্মটা কি তোমার হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াকে তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে স্পাইরাকল, আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এই দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এখন হচ্ছে তোমার স্পাইরাকল বা শ্বাসতন্ত্র হচ্ছে মোট হচ্ছে 10 জোড়া, এটা মনে রাখবা। স্পাইরাকল হচ্ছে বা শ্বাসতন্ত্র হচ্ছে মোট 10 জোড়া। গাসপরিং এর স্পাইরাকল বা শ্বাসতন্ত্র হচ্ছে মোট 10 জোড়া বা 20টি। অনেক সময় তোমার অপশনে একটু খেয়াল রাখবা যে তোমার হচ্ছে জোড়া দেওয়া আছে না টি দেওয়া আছে। অনেক সময় তোমার 10 জোড়া বা হচ্ছে তোমার না থেকে 20টা 10টা, অনেক সময় আবার 10টা দাগাই দিয়ে আসিও না। ঠিক আছে, একটু খেয়াল রাখবা, মানে খুব সাবধানতার সাথে অ্যান্সার গুলো করবা। তারপর দেখো স্পাইরাকল বা হচ্ছে শ্বাসতন্ত্র, এখানে হচ্ছে তোমার হচ্ছে মোট 10 জোড়া তোমার হচ্ছে স্পাইরাকল বা শ্বাসতন্ত্র থাকে, এবং এগুলা হচ্ছে তোমার হচ্ছে
পেরিট্রিম নামক আবরণ দ্বারা বেষ্টিত থাকে। এই আবরণটা আর হচ্ছে কয় জোড়া তোমার শ্বাসতন্ত্র থাকে এটা একটু মনে রাখবা। তারপর আসলে হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়া বা হচ্ছে তোমার হচ্ছে শ্বাসনালী। এই ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে তোমার হচ্ছে গাসপরিং এর প্রধান শোষণ অঙ্গ। এটা আসে যে তোমার গাসপরিং এর প্রধান শোষণ অঙ্গ নিচের কোনটি? গাসপরিং এর প্রধান শোষণ অঙ্গ নিচের কোনটি? সেটা হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়া। আর গাসপরিং এর ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না কেন? তোমার হচ্ছে যে সকল বায়ুনালী মানে যতগুলো তোমার বায়ুনালী আছে ওগুলো কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে হচ্ছে গাসপরিং এর শ্বাসনালী চুপসে যায় না কেন? সেটা হচ্ছে এর মধ্যে থাকে কি টিনিডিয়া থাকে, টিনিডিয়া খুবই ইম্পর্টেন্ট যে গাসপরিং এর শ্বাসনালী চুপসে যায় না কেন? কজ হচ্ছে টিনিডিয়ার উপস্থিতি থাকে বিধায় গাসপরিং এর শ্বাসনালী কখনো চুপসে যায় না। মনে রাখবা কিন্তু ম্যান্ডেটরি। গাসপরিং এর শ্বাসনালী চুপসে যায় না কেন? কজ হচ্ছে গাসপরিং এর শ্বাসনালীতে টিনিডিয়া থাকে, টিনিডিয়া। তারপরে আসো তোমার হচ্ছে মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। এক জোড়া হচ্ছে এক জোড়া হচ্ছে কি পার্শ্বীয় অনুদৈর্ঘ্য, এক জোড়া হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য, আর হচ্ছে তোমার হচ্ছে আরেক জোড়া হচ্ছে অঙ্কীয় অনুদৈর্ঘ্য। এটা জাস্ট একটু মনে রাখবা যে তোমার হচ্ছে 3 জোড়া থাকে। আর কি কি থাকে এটা অতটা ম্যান্ডেটরি না। এখানে এই যে প্রথম যে দুটো ইনফরমেশন বলছে এই দুটো একটু মনে রাখবা। আর হচ্ছে তোমার হচ্ছে শ্বাসনালীকে বা ট্রাকিয়াকে তোমার হচ্ছে অনেক সময় বায়ুনালীও বলা হয়, বায়ুনালীও বলা হয়। এরপরে দেখো গাসপরিং এর শোষণতন্ত্র ও শোষণ পদ্ধতি। গাসপরিং এর শোষণতন্ত্র ও শোষণ পদ্ধতিটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে অংশসমূহের নামগুলো দেওয়া আছে। শোষণতন্ত্রের অংশসমূহ কি আমরা প্রথমে পড়লাম না, শ্বাসতন্ত্র বা হচ্ছে স্পাইরাকল, আরেকটা পড়লাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়ম বায়ুথলিগুলা। এই যে প্রথমে হচ্ছে তোমার হচ্ছে টার্গাম ও স্টার্নার মধ্যবর্তী পিলিউরায় বা হচ্ছে পুরুরায় অবস্থিত 10 জোড়া তোমার হচ্ছে শ্বাসতন্ত্র থাকে। 10 জোড়ার মধ্যে 2 জোড়া হচ্ছে বক্ষদেশে, 8 জোড়া হচ্ছে উদরে। এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার হচ্ছে 10 জোড়া শ্বাসতন্ত্রের মধ্যে তোমার উদরে পাওয়া যায় কয় জোড়া? 8 জোড়া। বা 8 জোড়া কোথায় পাওয়া যায়? উদরে। আর হচ্ছে তোমার হচ্ছে বক্ষদেশে কয় জোড়া পাওয়া যায়? 2 জোড়া। তারপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনলী, এগুলো তো অসংখ্য থাকে, ট্রাকিয়ালও তোমার হচ্ছে অসংখ্য থাকে। আর শেষে যেটা দেওয়া আছে তোমার হচ্ছে শ্বাসতন্ত্রের কাজটা কি? এটা একটা তোমার কি একটা ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ধুলাবালি বা জীবাণু তোমার হচ্ছে প্রবেশ করতে দেয় না, প্রবেশ করতে বাধা দেয়। আর ট্রাকিয়া বা শ্বাসনালী বা বায়ুনালী, এটার আরেকটা নাম যেটা বললাম বায়ুনালী, এটা কি? এটা বায়ুনালী কাজ কি? বায়ুনালী নামের সাথে মিল আছে, এটা কি বায়ু পরিবহনে সহায়তা করা। আর ট্রাকিওলের কাজ হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়া থেকে অক্সিজেনটা কি করো দেহকোষে পাঠিয়ে দেওয়া, বা হচ্ছে দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা ট্রাকিয়ায় নিয়ে আসাটা হচ্ছে ট্রাকিওলের কাজ। এই কাজটা আর হচ্ছে তোমার হচ্ছে এই শ্বাসতন্ত্র কয় জোড়া আছে, তোমার হচ্ছে বক্ষতে কয় জোড়া, উদরে কয় জোড়া, এটা একটু মনে রাখবা। তারপরে দেখো এখানে তোমার হচ্ছে শোষণ পদ্ধতি, তোমার হচ্ছে যে সাইকেলটা দেওয়া আছে, শোষণ পদ্ধতির সাইকেলটা, গাসপরিং এর শোষণ পদ্ধতি কোথা থেকে কোথায় যায়, কি হয়, অক্সিজেন কোথা থেকে কোথায় যাবে, কার্বন ডাই অক্সাইড কোথা থেকে কোথায় যাবে, এই শোষণ পদ্ধতির সাইকেলটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যে কোনো একখান থেকে শুরু করবা, যেমন শুরু করতে পারো এখান থেকে বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা কি হবে তোমার হচ্ছে তোমার গাসপরিং এর শ্বাসতন্ত্রে প্রবেশ করবে। তারপর শ্বাসতন্ত্রে প্রবেশ করে সেখান থেকে তোমার হচ্ছে গাসপরিং এর হৃৎপিণ্ডের আর্ট্রিয়াম নামক প্রকোষ্ঠে যাবে। আর্ট্রিয়াম থেকে যাবে হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে যাবে হচ্ছে ট্রাকিওলে, ট্রাকিওল থেকে যাবে হচ্ছে তোমার হচ্ছে বায়ুথলিতে, বায়ুথলিতে গিয়ে সেখান থেকে যাবে হচ্ছে তোমার হচ্ছে দেহকোষে। কারণ অক্সিজেনটা তো তোমার হচ্ছে অক্সিজেনের কাজ কি? তোমার আমরা যে বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছি এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি এই খাবারগুলোর যে পুষ্টি উপাদান, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আসতেছে গ্লুকোজ, প্রোটিন থেকে আসতেছে অ্যামাইনো অ্যাসিড, লিপিড থেকে আসতেছে কি তোমার হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এই যে এই অংশগুলো তো আমাদের হচ্ছে বডি অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে। এই অংশগুলো থেকে তো তোমার শক্তি বা এটিপি তৈরি করা লাগবে। এটা কি কোন প্রক্রিয়া হয়? এটা হচ্ছে তোমার হচ্ছে রেসপিরেশন প্রক্রিয়া হয় বা শোষণ প্রক্রিয়া হয় না। এই রেসপিরেশন প্রক্রিয়ার জন্য তোমার হচ্ছে লাগবে হচ্ছে তোমার হচ্ছে ওই লাগবে অক্সিজেন লাগবে। অক্সিজেনটা ইউজ করে তোমার হচ্ছে শোষণ প্রক্রিয়াটা সম্পাদন হয়, যার ফলে কি এটিপি উৎপাদন হয়। আর হচ্ছে এটার বাই প্রোডাক্ট হিসেবে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে তৈরি হয়, দেহকোষে তৈরি হয়, প্রত্যেকটা অঙ্গের কোষেই তৈরি হয়। আবার এই কার্বন ডাই অক্সাইডটা কি আমাদের বডির জন্য কি তোমার হচ্ছে টক্সিক, যেটা আমাদেরকে বাইরে নিষ্কাশনের প্রয়োজন হয়। আবার এই কার্বন ডাই অক্সাইডটা সেম পথে এসে আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে নির্গত হয়। এই যে আমাদের হচ্ছে দেহকোষ গুলা কি অক্সিজেনটা কি তোমার হচ্ছে কি ইউজ করলো, মানে কি সেটা সেখান থেকে তোমার হচ্ছে জারণ ক্রিয়া সম্পন্ন করছে, মানে শোষণ ক্রিয়াটা সম্পন্ন করে শক্তি উৎপাদন করছে
এবং বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি উল্টা, এই যে এখন হচ্ছে বায়ুতলি হয়ে ট্রাকিয়াল হয়ে ট্রাকিয়া হয়ে আর্ট্রিয়াম হয়ে শ্বাসতন্ত্র হয়ে তোমার হচ্ছে কোথায় আসবে, বায়ুমণ্ডলে বের হয়ে যাবে, মানে উল্টা প্রসেসটা। যে পাশ দিয়ে অক্সিজেনটা আসছিল আবার সে পাশ দিয়ে দেখো তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডলে বাইর হয়ে যাবে, এক্সিড হয়ে যাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর জন্য শোষণ পদ্ধতির সাইকেলটা। এটা কিন্তু আমরা ইয়ার জন্য করব, তোমার মানবদেহের জন্য আজকে যেহেতু আমরা হৃৎপিণ্ড আছে সেখানে আমরা পড়বো যে তোমার মানবদেহের শোষণ পদ্ধতির সাইকেলটা কোথা থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কোথায় যাবে, অক্সিজেনটা কোথা থেকে কোথায় আসবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। এবং এটা একটু সংক্ষেপে মনে রাখবে, এখান থেকে তো বেশি কিছু মনে রাখার নাই। বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আসতেছে শ্বাসতন্ত্রে, শ্বাসতন্ত্র থেকে আর্ট্রিয়ামে, আর্ট্রিয়াম থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিয়াল, ট্রাকিয়াল থেকে বায়ুতলি, বায়ুতলি থেকে দেহকোষ। আর দেহকোষে গিয়ে তোমার অক্সিজেনটা ইউজ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা কি আবার যে দিক দিয়ে আসছো এই দিক দিয়ে আবার কোথায় যাবে, বায়ুমণ্ডলে ফিরে যাবে। সহজ হিসাব, আমার মনে হয় এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা রিটেনে আসতে পারে যে এক কথায় লিখতে পারে যে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর শোষণ তন্ত্রের সাইকেলটা লেখো, শর্টকাটে লেখো, সহজ জিনিসটা লিখতে বলবো। আবার দেখো তোমার হচ্ছে ঘাস ফড়িং এর কয়টা পা থাকে, এটা তো আগে বলে আসছি, 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে, বা হচ্ছে 6টা পা থাকে। এই জন্য ঘাস ফড়িংকে আবার সংক্ষেপে অনেক সময় হেক্সাপোডাও বলা হয়। হেক্সাপোডা, হেক্সা মানে কি 6, যেহেতু 6টা পা থাকে এই জন্য ঘাস ফড়িংকে অনেক সময় হেক্সাপোডাও বলা হয়। এরপর আসে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর বিভিন্ন তন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা, রেচন তন্ত্র, প্রজনন তন্ত্র, পুংজনন তন্ত্র, আর হচ্ছে স্ত্রী জনন তন্ত্র, এটা দেওয়া আছে। এবং রেচন তন্ত্রের মেইন প্রধান রেচন অঙ্গটা কি, সেটা হচ্ছে মালপিজিয়ার নালিকা। এই যে মালপিজিয়ার নালিকা, এটা প্রথমে বলে আসছি, এটা মনে রাখবা যে তোমার আর্থপোডা পর্বের রেচন তন্ত্রের প্রধান রেচন অঙ্গটার নাম হচ্ছে মালপিজিয়ার নালিকা, এবং এটা তোমার হচ্ছে ইয়ার জন্য, তোমার ঘাস ফড়িং এর জন্য উপযোগী। তারপর দেখো প্রজনন তন্ত্র, এখানে একটা জিনিস তোমার হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং আর পুরুষ ঘাস ফড়িং এর মধ্যে পার্থক্যটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং আর হচ্ছে পুরুষ ঘাস ফড়িং এর মধ্যে বাইরে থেকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, দেখে বলতে পারি যে একটা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যে এটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং, এটা হচ্ছে পুরুষ ঘাস ফড়িং। আর নরমালি যেটা কমন বৈশিষ্ট্য, এটা হচ্ছে বাহ্যিক আকারের উপরে তোমার স্ত্রী ঘাস ফড়িংটা তুলনামূলক আকারে বড় হয়, এবং এদের পা গুলাও কিন্তু বেশ একটু লম্বা হয়। আর পুরুষ ঘাস ফড়িং যেটা, সেটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং এর চেয়ে আকারে একটু ছোট হয়, এবং পা গুলো আকারে হচ্ছে তোমার স্ত্রী ঘাস ফড়িং এর তুলনায় একটু ক্ষুদ্র হয়। এখানে দেখো দেওয়া আছে, এই যে ঘাস ফড়িং হচ্ছে একলিঙ্গ প্রাণী, মানে কি পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ এভাবে আলাদা করা যায়, এবং হচ্ছে এদের যৌন দীর্ঘতা সুস্পষ্ট। স্ত্রী ঘাস ফড়িং এ দেখো এদের উদরে এই যে ওভিপোজিটর থাকে, এবং হচ্ছে পুরুষ ঘাস ফড়িং এ এটা থাকে না। এই বৈশিষ্ট্যটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে পুরুষ থেকে স্ত্রী ঘাস ফড়িং আলাদা করা যায়। এটা একটু মনে রাখতে হবে যে স্ত্রী ঘাস ফড়িং এ কি থাকে, উদরে তোমার ওভিপোজিটর থাকে, এটা দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এটা পুরুষ ঘাস ফড়িং নাকি স্ত্রী ঘাস ফড়িং, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো দেওয়া আছে পুংজনন তন্ত্র, তারপরে দেওয়া আছে তোমার হচ্ছে স্ত্রী জনন তন্ত্র, তারপরে দেওয়া আছে তোমার হচ্ছে প্রজনন প্রক্রিয়াটা। ঘাস ফড়িং এর প্রজনন প্রক্রিয়াটা কখন সম্পন্ন হয়, এটা একটু মনে রাখা লাগবে, এটা হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে এটা আসে, যে ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্রে আদর্শ সময় নিচে কোনটি, গ্রীষ্মের শেষ দিকে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর এই হচ্ছে তোমার হচ্ছে প্রজনন তন্ত্রটা দেখা যায়। তারপরে দেখো নিষেক হবে, তারপর সেখান থেকে ডিম পাড়া হবে, ডিম পাড়ে হচ্ছে তোমার হচ্ছে শরৎকালে, এই যে শরৎকালে প্রজনন হবে তোমার হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে, কিন্তু ডিম পারবে হচ্ছে শরৎকালে। এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশন টেস্টে আসছিল এবং আসে যে তোমার হচ্ছে যৌন মিলন হবে হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে, আর হচ্ছে ডিম পারবে হচ্ছে তোমার হচ্ছে শরৎকালে। এবং ডিম মোট পারতে পারে হচ্ছে 200টি পর্যন্ত ডিম পারতে পারে, 10টা গুচ্ছে, এবং এক গুচ্ছে তোমার হচ্ছে মোট হচ্ছে 10টা গুচ্ছে মোট 200টা ডিম পারতে পারে, এক গুচ্ছে 20টা করে। এটা একটু মনে রাখবো, মোট তারা একসাথে 200টা পর্যন্ত ডিম পারতে পারে। এবং ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী মারা যায়, এটা হচ্ছে ঘাস ফড়িং এর একটা ইউনিক বৈশিষ্ট্য, যে ডিম পাড়ার পরে তোমার হচ্ছে পুরুষ ও স্ত্রী মারা যায়। তারপরে দেখো পরিস্ফুটন, এই যে পরিস্ফুটনের জিনিসটা এখানে ইম্পর্টেন্ট কেন, তোমার ঘাস ফড়িং এর পরিস্ফুটনটা হচ্ছে তোমার হচ্ছে অসম্পূর্ণ ধরনের দেখো। এবং দেখো ঘাস ফড়িং এর ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলেসিটাল ধরনের, শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এবং এর সময়কালটিকে ডায়াপজ বলে, ডায়াপজ। এবং ঘাস ফড়িং এ অসম্পূর্ণ রূপান্তর করে, এই যে অসম্পূর্ণ রূপান্তর,
এবং তোমার যে সকল প্রাণীতে এই অসম্পূর্ণ রূপান্তর ঘটে তাদের হচ্ছে তোমার হচ্ছে ভ্রূণ অবস্থায় তোমার প্রাণী দেহটাকে বলা হয় হচ্ছে নিম। নিম নিম এটা একটু মনে রাখবা। নিম অসম্পূর্ণ রূপান্তর তোমার হচ্ছে যে সকল প্রাণীতে ঘটে সে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় প্রাণী দেহটাকে বলা হয় হচ্ছে নিম। তাহলে হচ্ছে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর জন্য তোমার হচ্ছে ভ্রূণ অবস্থায় প্রাণীটাকে বা ভ্রূণ অবস্থায় ঘাস ফড়িংকে আমরা বলতে পারি হচ্ছে নিম। তারপরে দেখো এখানে মনে রাখবে দিয়ে তোমার হচ্ছে এই চ্যাপ্টারের কিছু হচ্ছে ইম্পর্টেন্ট এক কথায় কিছু কথাবার্তা লেখা আছে, এটা একবার রিডিং দিয়ে নিবা। আর শেষে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আসার মতো রিটেনে সুপারপজিশন আর হচ্ছে অ্যাপোজিশনের মধ্যে ডিফারেন্সিয়েট করো বা হচ্ছে পার্থক্যগুলা কি। আর প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীর ঘটনা যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো সম্পর্কে তোমার হচ্ছে সংক্ষেপে দেওয়া আছে। এবং এখানে যে তোমার হচ্ছে এই যে তোমার কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, রেটিনুলার কোষ, রঞ্জক আবরণ, র্যাবডম, তারপর হচ্ছে রেটিনাল সিট, ভিত্তি ঝিল্লি, দর্শন কৌশল। দর্শন কৌশলকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, সুপারপজিশন আর একটা হচ্ছে কি অ্যাপোজিশন। এই সুপারপজিশন আর অ্যাপোজিশনের মধ্যে ডিফারেন্সিয়েটটা একটু মনে রাখবা। তোমার হচ্ছে মেইন যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে তোমার হচ্ছে কি মেইন যেটা হচ্ছে তোমার হচ্ছে পার্থক্য সেটা হচ্ছে তোমার সুপারপজিশনটা ঘটে বা হচ্ছে সুপারজিশনটা ঘটে হচ্ছে তোমার হচ্ছে মৃদু আলোতে, আর অ্যাপোজিশনটা ঘটে হচ্ছে তোমার হচ্ছে উজ্জ্বল আলোতে। এটা একটু মনে রাখবা। আর এখানে যেগুলো দেওয়া আছে না এই যে তোমার হচ্ছে প্রথমে যে এক কথায় এটা পড়ে নিবা, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো, এরপরে তোমার হচ্ছে ঘাস ফড়িং শেষ, এরপরে আসো হচ্ছে পরের চ্যাপ্টার রক্ত ও রক্ত সংবহন তন্ত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেহেতু কি মানব দেহের সাথে রিলেটেড, এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। প্রতিমা আসো, তোমার হচ্ছে মানব দেহের রক্ত সংবহন তন্ত্রটা মোটামুটি হচ্ছে কয়েকটা পার্ট নিয়ে বা কয়েকটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্রে রক্ত মাস্ট থাকতে হবে, হৃৎপিণ্ড থাকতে হবে, রক্তবাহিকা থাকতে হবে মানে কি রক্তনালী থাকতে হবে, আরেকটা থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে লসিকা এবং হচ্ছে লসিকা বাহিকা মানে কি লসিকাটা যে নালীর মাধ্যমে চলাচল করবে তাকে বলা হচ্ছে লসিকা বাহিকা। এখন দেখো তোমার রক্তের কিছু ইউনিক বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা তোমার জানা লাগবে। রক্তের বর্ণ লাল, এটা তো সবাই জানে, রক্তের বর্ণ লাল, মানুষের রক্তের বর্ণ লাল। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা মনে হয় স্কিপ হয়েছে তোমার, ঘাস ফড়িং এর রক্তের বর্ণ কি জানো? এটা এখানে তোমাদের এখানে দেওয়া নাই, বইয়ে হয়তো বা পড়ছো। ঘাস ফড়িং এর রক্ত কি লাল রঙের নাকি অন্য কোনো রঙের, জানা আছে কারো? কেউ জানো ঘাস ফড়িং এর রক্তের বর্ণ কি ধরনের? ঘাস ফড়িং এর রক্ত হচ্ছে বর্ণহীন, ঘাস ফড়িং এর রক্তের কোনো বর্ণ নেই। কাজ হচ্ছে ঘাস ফড়িং এর রক্তে তোমার হচ্ছে কোনো তোমার রঞ্জক পদার্থ নেই, ঠিক আছে? যেমন মানব দেহের রক্তটা যে লাল রঙের হয়ে থাকে, এটা কেন হয়ে থাকে? কজ হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আছে। এটাও প্রশ্ন যে মানব দেহের রক্ত লাল কেন, কারণ হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আছে বিধায় তোমার হচ্ছে মানব দেহের রক্তের বর্ণটা হচ্ছে লাল। আর ঘাস ফড়িং এর রক্তে এই ধরনের কোনো রঞ্জক পদার্থ নাই, এই কারণে ঘাস ফড়িং এর রক্তটা হচ্ছে বর্ণহীন, ঠিক আছে? এবং এই কারণে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর রক্তকে বলা হয় হচ্ছে হিমোলিম বা হিমোসিল, এটা দেওয়া আছে দেখো। তারপরে আসো, তোমার রক্তটা হচ্ছে তোমার হচ্ছে অন্তঃকোষীয় যোজক কলা, তরল যোজক কলা। এটা আমরা বলে থাকি যে রক্ত কি বা রক্ত কাকে বলে, রক্তের সংজ্ঞাতেই এটা দেওয়া লাগে যে রক্ত হচ্ছে একটা অন্তঃকোষীয় তরল যোজক কলা, এটা বলে দেওয়া লাগবে, তাহলে তোমার সংজ্ঞাটা বা ডেফিনেশনটা স্বয়ংসম্পূর্ণ হবে। তারপর রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। দেখে বুঝতেছো রক্তের পিএইচ হচ্ছে আংশিক ক্ষারীয়, রক্তের পিএইচটা হচ্ছে আংশিক ক্ষারীয়। এবং তোমার গড়ে বলতে গেলে, যদি আমি গড় বলতে চাই তাহলে গড়ে রক্তের পিএইচ হচ্ছে 7.4, গড়ে রক্তের পিএইচ হচ্ছে 7.4, 7.35 থেকে 7.45। অনেক সময় অপশনে শুধু দেওয়া থাকে 7.4, 7.3, 7.5, তখন অ্যান্সার কোনটা করবা? 7.4। এবং রক্তের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস।
রক্তের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, তোমার বডি টেম্পারেচারের সমান 37 ডিগ্রি সেলসিয়াস। আমি লাস্ট চ্যাপ্টারে এটা আমরা পড়ছিলাম যে মানুষ হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মানুষ হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, মানে মানুষের রক্তের টেম্পারেচারটা, মানে বডি টেম্পারেচার, মানুষের বডি টেম্পারেচার অল টাইম ফিক্সড থাকে, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। কজ হচ্ছে মানুষের রক্তের টেম্পারেচার অল টাইম ফিক্সড থাকে, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। আর শীতল রক্ত বিশিষ্ট প্রাণী একটা হচ্ছে, যেমন হচ্ছে সাপ। সাপ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ওদের যদি কখনো সাপ ধরে থাকো তাহলে দেখবা ওদের গাটা কিন্তু ঠান্ডা থাকে, ঠিক আছে। তারপরে দেখো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, 1.065, এটা মনে রাখা লাগবে। এবং মানব দেহে রক্ত, একজন স্বাভাবিক সুস্থ মানুষের দেহে রক্ত পাওয়া যায় 5 থেকে 6 লিটার। যদি আমি একজন মানুষের দেহ থেকে সবগুলো রক্ত বের করে নেই তাহলে রক্ত দাঁড়াবে 5 থেকে 6 লিটার। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো রক্তের উপাদান। রক্তকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? রক্তকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। রক্তকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা বা ব্লাড সেল। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা বা হচ্ছে ব্লাড সেল। তুমি রক্তরস কোনটা? রক্তের যদি আমরা সেন্ট্রিফিউগেশন করি, সেন্ট্রিফিউগেশন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে রক্তের রক্তরস আর হচ্ছে রক্তকণিকা গুলোকে আলাদা করা। সেন্ট্রিফিউগেশন হচ্ছে তোমার হচ্ছে একটা যন্ত্র আছে, ল্যাবের মধ্যে আছে আমাদের, যেখানে তুমি যদি তোমার তোমার বডি থেকে ব্লাডটা কালেক্ট করে একটা টেস্ট টিউবে নিয়ে ওই যন্ত্রে যদি তুমি যদি সেন্ট্রিফিউজ করো, মানে ওই যন্ত্রটা হচ্ছে মিনিটে 1000 বার ঘুরাবে ব্লাডটাকে। মিনিটে 1000 বার ঘুরানো, মানে বোঝো, 1000 না, 3000 বার, মিনিটে 3000 বার ঘুরায়। ওই যন্ত্রে রেখে দিলে ওই টেস্ট টিউবের মধ্যে তোমার হচ্ছে ওই যন্ত্রটা মিনিটে ওই টেস্ট টিউবটাকে 3000 বার ঘোরায়। যার ফলে কি হয়, রক্তরস, ব্লাডের রক্তরস আর হচ্ছে রক্তকণিকাটা আলাদা হয়ে যায়। এবং দেখা যায় যে তোমার এই যে নিচের পাটে তোমার কি পাওয়া যায় জানো? নিচের পাটে পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে রক্তরস, আর উপরের পাটে পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে রক্তকণিকা। আর মাঝখানে একটা অংশ পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে তোমার মাঝখানে অংশটাকে বলা হচ্ছে প্লাটিলেট পাওয়া যায়, বা হচ্ছে এবং হচ্ছে তোমার ডাব্লিউবিসি পাওয়া যায়। তোমরা কি জানো যে মানবদেহের হচ্ছে রক্তরসের উপাদান কতটুকু? মানবদেহে কতটুকু রক্তরস থাকে আর রক্তকণিকা কতটুকু থাকে? রক্তের মধ্যে কত পার্সেন্ট রক্তরস আর কত পার্সেন্ট রক্তকণিকা কারো জানা আছে? মানুষের রক্তের 55% হচ্ছে রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। মনে রাখো, এটা আসে। মানবদের রক্তের তো 2টা অংশ মেইনলি, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। তার মধ্যে 55% হচ্ছে তোমার হচ্ছে রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা আবার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউবিসি, একটা আরবিসি, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। এখন তুমি যে রক্তটাকে সেন্ট্রিফিউজ করলে না, এই যে নিচে তোমার দেখবা যে তোমার বর্ণহীন একটা লিপিড পাবা যেটাকে বলা হচ্ছে প্লাজমা। সেন্ট্রিফিউজ করার পরে 3000 বার ঘোরানোর পরে বা সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ হওয়ার পরে যদি আমি টেস্ট টিউবটা বের করি, তাহলে আমি টেস্ট টিউবের মধ্যে দেখতে পারবো এই যে নিচের মধ্যে তোমার হচ্ছে হালকা হলুদাভ রঙের একটা ফ্লুইড পাওয়া যায়, আর উপরে পাওয়া যাবে এই যে লাল রঙের একটা ফ্লুইড, আর তার মাঝখানে একটা পাওয়া যাবে খুব ছোট একটা স্তর, যেটা বোঝা যায় না, সেটা হচ্ছে খুবই ছোট একটা পাতলা লেয়ার পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার হচ্ছে বর্ণহীন বা সাদা রঙের স্তর, যেটা যেখানে থাকে হচ্ছে ডাব্লিউবিসি। এখানে থাকে হচ্ছে ডাব্লিউবিসি আর হচ্ছে তোমার হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট এটা থাকে হচ্ছে অলমোস্ট 1%। আর উপরে 44% হচ্ছে থাকে হচ্ছে আরবিসি। এই যে উপরে এটা পাবা লাল রঙের, লাল রঙের রঞ্জক পদার্থ পাবা, উপরে লাল রঙের লিপিড পাবা, এটা থাকে হচ্ছে 44%। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ, নিচে এই যে এইটা থাকে হচ্ছে প্লাজমা, 55% আলাদা হয়ে যায়। এই যে উপরে হচ্ছে 45%, এই 44% আর 1% মিলে হচ্ছে 45% তোমার হচ্ছে ব্লাড সেল বা রক্তকণিকা, আর নিচে হচ্ছে 55% প্লাজমা বা হচ্ছে কি রক্তরস থাকে। বুঝতে পারছো? তারপরে দেখো রক্তরসের উপাদানগুলা। রক্তরসের উপাদানের মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে রক্তরসের ম্যাক্সিমাম অংশই হচ্ছে পানি।
এই 92% হচ্ছে রক্তরসের মধ্যে পানি থাকে, আর বাদ বাকি 8 থেকে 10% থাকে কিছু কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে থাকে হচ্ছে কিছু জৈব পদার্থ আর কিছু অজৈব পদার্থ। এরপর আরবিসি এর সংখ্যা, একটা পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে আরবিসি এর সংখ্যাটা কত হবে? ভ্রূণ দেহে থাকে হচ্ছে সবচেয়ে বেশি 80 থেকে 90 লাখ। ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ। তারপরে শিশু দেহে থাকবে হচ্ছে 60 থেকে 70 লাখ। তারপরে পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 50 লাখ। আর হচ্ছে তোমার হচ্ছে পুরুষে থাকবে 50 লাখ, আর স্ত্রীতে থাকবে হচ্ছে 45 লাখ। এই 4টা ইনফরমেশন মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট আসে। দেখো, তার মানে তোমার এটা যদি প্রশ্ন আসে যে হচ্ছে মানব দেহের কোন পর্যায়ে আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি থাকে, ভ্রূণ অবস্থায়, শিশু দেহে, বা মনে করো যে বৃদ্ধকালে, নাকি হচ্ছে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক? কোনটা অ্যান্সার হবে বলো দেখি কেউ? মানব দেহে আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি থাকে কখন? ভ্রূণ অবস্থায়, নাকি হচ্ছে শিশু দেহে, নাকি হচ্ছে প্রাপ্ত বয়স্ক দেহে, নাকি হচ্ছে তোমার হচ্ছে বৃদ্ধ বয়সে? শিশু অবস্থায়। শিশু অবস্থায় না, ভ্রূণ দেহে, ভ্রূণ অবস্থায়। দেখতেই তো পাচ্ছ, এই যে দেখো, ভ্রূণ দেহে থাকে কত? 80 থেকে 90 লাখ। শিশু দেহে আরো কমে যায়, 60 থেকে 70 লাখ শিশুদের দেহে। এবং পূর্ণবয়স্ক মানে আমাদের দেহে 18 এর উপরে তোমার হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে হচ্ছে 50 লাখ, আর নারীর দেহে থাকে হচ্ছে 45 লাখ। নারীতে একটু কম, পুরুষে একটু বেশি, 50 লাখ। আর হচ্ছে তোমার হচ্ছে পূর্ণবয়স্ক নারীতে থাকে হচ্ছে তোমার হচ্ছে 45 লাখ। আর ভ্রূণ অবস্থায় যখন মায়ের পেটে একজন থাকে, তখন মানে যখন আমরা মায়ের পেটে ছিলাম, তখন আমাদের মধ্যে তোমার হচ্ছে আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে 80 to 90 লাখ। তাহলে প্রশ্নটা এইভাবেও আসতে পারে এবং আসে যে তোমার হচ্ছে মানব দেহের কোন অবস্থায় তোমার হচ্ছে আরবিসির সংখ্যা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায়। এটা একটু মনে রাখবা। তারপরে দেখো, এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে প্লাটিলেট, এই 3টা জিনিসের সার সংক্ষেপ তোমার এই চার্টের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথমটা দেখো, তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল, ঠিক আছে? এটা দেখো তোমার হচ্ছে এটা নিউট্রোফিল, এটা উপরে চলে আসছে, এটা কাইটা দাও, এটা প্রিন্টিং মিস্টেক। তোমার হচ্ছে যে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লাখ। উৎসস্থল কোথায়? যকৃৎ এবং হচ্ছে প্লীহা। এবং জন্মের পরে এই আরবিসি তৈরি হয় তোমার হচ্ছে হাড়ের লাল অস্থিমজ্জায়। এবং তোমার আরবিসির শেপটা কেমন? আরবিসির শেপটা হচ্ছে গোলাকার, দ্বি-অবতল, পূর্ণাঙ্গ। এবং আরবিসিতে রেড ব্লাড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না, খুবই ইম্পর্টেন্ট। আরবিসিতে কোনো হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তবে তোমার স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, উটের মধ্যে, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, উটের মধ্যে তোমার হচ্ছে তোমার আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এটা অ্যাডমিশন টেস্টে আসে যে তোমার হচ্ছে যে নিচের কোন প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়? অ্যান্সারটা কি হবে? উট। বাদ বাকি যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে, সেই সকল স্তন্যপায়ী প্রাণীর তোমার হচ্ছে আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায় না। কথা বুঝতে পারছো? এটা বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে এবং এটা অ্যাডমিশন টেস্টে আসে যে নিচের কোন প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়, এটা হচ্ছে তোমার হচ্ছে উট। কিন্তু রিসেন্ট যে তোমার হচ্ছে গবেষণা হয়েছে, সেখানে তোমার প্রমাণিত হয়েছে যে উটের লোহিত রক্তকণিকাও তোমার হচ্ছে আরবিসি থাকে, আরবিসি থাকে না, সরি, আরবিসি থাকে না। উটের লোহিত রক্তকণিকা তো তোমার হচ্ছে আরবিসি থাকে না। এটা হচ্ছে রিসেন্ট তোমার হচ্ছে গবেষণায় তোমার হচ্ছে প্রমাণিত হয়েছে। তবে তোমাদের যদি প্রশ্ন আসে, তোমরা ওইটাই দিবা যে হচ্ছে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াসটা থাকে থাকে, এটা হচ্ছে ব্যতিক্রম, এই জন্য এটা আসে। এবং লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে আমাদের ভাইয়া বডিতে, হ্যাঁ ভাইয়া বইয়ে তো বলে দিয়েছিল যে ওতে নিউক্লিয়াস থাকে না, কি নিউক্লিয়াস থাকে না? মানে লোহিত রক্তকণিকার যে নিউক্লিয়াস এটা থাকে, এটা ভুল তথ্য, এটা উল্লেখ হ্যাঁ করে হ্যাঁ, দিয়েছে। এটা তোমাদের রিসেন্ট বইয়ে তোমাদের আপডেট আসছে এটা।
কথা বুঝতে পারছো? তোমাদের নিউ এডিশনের বইয়ে এটা আপডেট আসছে, কিন্তু আমরাও এটা পড়ে আসছি যে হচ্ছে তোমার হচ্ছে এই উটের নিউক্লিয়াস, সরি তোমার হ্যাঁ উটের রক্তের আরবিসি তে নিউক্লিয়াসটা থাকে। বুঝতে পারছো? তোমরা যারা নিউ এডিশনের বই পড়তেছো, এখন যারা এখনকার নিউ এডিশনের বই এই আপডেটটা চলে আসছে। তাহলে ভাই অ্যাডমিশন টেস্টে যদি আসে তাহলে আমরা কোনটা দিব? অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসলে যদি আসে যে নিচের কোন প্রাণীর আরবিসি তে নিউক্লিয়াস পাওয়া যায়, ওখানে যদি অপশন থাকে মানুষ, উট, ক্যাঙ্গারু, আরেকটা অপশন থাকলো ব্যাং, তাহলে কোনটা অ্যান্সার করবা? উটি অ্যান্সার করবা। ঠিক আছে? এই আপডেটটা দেখবা যে অনেক সময় তোমার হচ্ছে আপডেট থেকে প্রশ্ন নাও আসতে পারে। কারণ অনেক সময় তো অনেক টিচার তো তোমার হচ্ছে ওই যে প্রশ্ন ব্যাংক থেকে একটা প্রশ্ন তুলে দিল, তখন এটা তুলে দিল, তখন তোমার অ্যান্সারটা হবে উটি হবে। ঠিক আছে? এই আপডেটটা তোমার হচ্ছে গাজী আজমল স্যার তার বইয়ে বলছে, কিন্তু সব বইয়ে এখন এই আপডেটটা আসে না। এটা এখনো তোমার হচ্ছে গবেষণা পর্যায়েই আছে। যদি তোমার প্রশ্নটা আসে তাহলে তোমাকে মনে করতে হবে যে হচ্ছে তোমার হচ্ছে আগের টপিক থেকেই প্রশ্নটা করছে। ওই জন্য বললাম যে তোমার হচ্ছে নিউ এডিশনের বইয়ে আপডেটটা আসছে। যদি আপডেট ওয়াইজ প্রশ্ন করে তাহলে তো ভালো, আর যদি আপডেট ওয়াইজ প্রশ্ন না করে, যদি এরকম থাকে যে নিচের কোন প্রাণীর রক্তে আরবিসি তে নিউক্লিয়াস থাকে বা পাওয়া যায়, তখন তোমার অ্যান্সারটা হবে উটি হবে। ঠিক আছে? এই প্রশ্নটা আসলে ওটার অ্যান্সার উটি দিবা। তাহলে বুঝবা যে তোমার হচ্ছে আগের এডিশনের বই থেকে প্রশ্ন করছে, অথবা তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নটা তুলে দিচ্ছে, এরকম। ওকে ভাইয়া। এরপরে দেখো তোমার হচ্ছে আরবিসির মেইন কাজ কি? আরবিসির মেইন কাজ হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে পরিবহনে সহায়তা করা। এটা হচ্ছে আরবিসি তে তোমার যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের কাজটাই হচ্ছে এটা। এবং আরবিসির আয়ুষ্কাল কত? 120 দিন, খুবই ইম্পর্টেন্ট। 4 মাস, 4 মাস। আরবিসির আয়ুষ্কাল কত? 4 মাস বা হচ্ছে 120 দিন। আরবিসির আয়ুষ্কাল যেহেতু হচ্ছে 4 মাস বা 120 দিন, এই কারণেই আমরা দেখবা যে ব্লাড দিতে পারি হচ্ছে 4 মাস পর পর। কারণ 4 মাস পর পর তোমার দেহের রক্তের আরবিসিটা অটোমেটিক্যালি মারা যায়, আবার অটোমেটিক্যালি সৃষ্টি হয়। এই কারণে আমরা কি করি? ওই যে 4 মাস পর পর ব্লাড দিতে পারি। এই কারণেই আমরা 4 মাস পর পর ব্লাড দিতে পারি। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট গুলা হচ্ছে দানাবিহীন। এই শ্বেত রক্তকণিকার অ্যাগ্রানুলোসাইট যে ক্লাসিফিকেশনটা, এইটার সাইটোপ্লাজমটা হবে দানাবিহীন, মানে অদানাদার সাইটোপ্লাজমটা হবে অদানাদার। আর গ্রানুলোসাইট যে তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকা গুলা, সেগুলার সাইটোপ্লাজমটা হবে দানাদার বা দানাযুক্ত। গ্রানুল মানে কি? গ্রানুল মানে হচ্ছে দানা, দানাদার হবে, দানাদার। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে শ্বেত রক্তকণিকার মধ্যে গ্রানুলোসাইট কোনটা আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট কোনটা। শ্বেত রক্তকণিকাকে ভাগ করা যায় 5 ভাগে, মানে 5 ধরনের শ্বেত রক্তকণিকা পাওয়া যায়। তার মধ্যে 2টা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটে পড়ে আর 3টা হচ্ছে গ্রানুলোসাইটে পড়ে। অ্যাগ্রানুলোসাইটে কোন দুইটা পড়ে? অ্যাগ্রানুলোসাইটে যে দুইটা পড়ে সেটা হচ্ছে লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট আর মনোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইট ধরনের শ্বেত রক্তকণিকা। আর গ্রানুলোসাইট হচ্ছে এই লিম্ফোসাইট আর মনোসাইট বাদে বাকি যে 3টা আছে, এই যে দেখো এই 3টা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই 3টা হচ্ছে গ্রানুলোসাইট ধরনের। এই যে দেখো, এই যে দেখো সাইটোপ্লাজম হচ্ছে বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত, এই যে দানাযুক্ত, এই 3টারই তোমার হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে দানাযুক্ত। আর অ্যাগ্রানুলোসাইটের সাইটোপ্লাজমটা হচ্ছে দানাযুক্ত না, দানাবিহীন, অদানাদার। এবং এই ধরনের দুইটা তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট আর মনোসাইট, এটা তোমরা শর্টকাটে মনে রাখতে পারো। গ্রানুলোসাইটটা হচ্ছে যেমন একজনকার নাম দিয়ে, যেমন লিমা। লিমা কি একটা মেয়ের নাম না? এই লিমা দিয়ে মনে রাখতে পারো।
লিমাটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, মানে যেমন হচ্ছে লতে হচ্ছে তোমার হচ্ছে লিম্ফোসাইট আর মতে হচ্ছে তোমার হচ্ছে মনোসাইট। এই নামটা দিয়ে মনে রাখতে পারো। লিমা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এবং লিমার লতে হচ্ছে লিম্ফোসাইট, মতে হচ্ছে মনোসাইট। এগুলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট ধরনের। তারপরে দেখো এখানে শ্বেতরক্তকণিকা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলা হচ্ছে তোমার হচ্ছে সংখ্যা কতগুলা আছে, উৎসস্থল কতগুলা আছে, এবং কাজ কি, এবং হচ্ছে আয়ুষ্কাল কত, এটা তোমাদেরকে একটু পড়তে হবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটার কাজটা, কাজ আর হচ্ছে আয়ুষ্কালটা, এটা আসে অ্যাডমিশন টেস্টে, যে বলে দিবে হচ্ছে তোমার হচ্ছে বেসোফিলের আয়ুষ্কাল কতদিন, 2 থেকে 4 দিন, 8 থেকে 12 দিন, 12 থেকে 15 দিন, 15 থেকে 20 দিন। অ্যান্সার হবে 12 থেকে 15 দিন। এটা একটু তোমাদেরকে পড়ে নিতে হবে। আর কাজগুলো মনে রাখবা, যেমন নিউট্রোফিলের কাজ কি, ফ্যাগোসাইটোসিস করা, ইউসিনোফিলের কাজ কি, অ্যালার্জি প্রতিরোধ করা, আর হচ্ছে তোমার হচ্ছে বেসোফিলের কাজ কি, হেপারিন ও হিস্টামিন নিঃসরণে সহায়তা করা। খুবই ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু আসে যে হেপারিন এবং হচ্ছে হিস্টামিন নিঃসরণের কাজটি নিচের কোন রক্তকণিকা করে থাকে, সেটা হচ্ছে বেসোফিল নামক, বেসোফিল ক্যাটাগরি শ্বেতরক্তকণিকা। আর নিউট্রোফিলের কাজ কি, ফ্যাগোসাইটোসিস, ইউসিনোফিলের কাজ কি, অ্যালার্জি প্রতিরোধ করা। এটা একটু কষ্ট করে তোমাদের পড়ে নিতে হবে। ইনফরমেশন অনেকগুলাই আছে, তোমাদেরকে পড়তে হবে। এই যে এরপরে দেখো অ্যাগ্রানুলোসাইট ধরনের, লিম্ফোসাইট, এই যে যেটা বললাম লিম্ফোসাইট, মনোসাইট। এই যে তোমার আয়ুষ্কালটা দেওয়া আছে, এই যে তোমার এই দুটার আয়ুষ্কাল পড়া লাগবে না, আয়ুষ্কাল শুধু ওই 3টারই পড়বা। এই দুটার আয়ুষ্কাল থেকে তেমন একটা লাগবে না, ওই তোমার হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই 3টার আয়ুষ্কাল পড়বা। আর হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইটের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট ধরনের, অ্যাগ্রানুলোসাইট ধরনের। আর হচ্ছে তোমার এটার কাজটা, লিম্ফোসাইটের কাজ কি, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, আর মনোসাইটের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। এরপরে আসা হচ্ছে অনুচক্রিকা, লাস্ট ব্লাড সেলটা। এটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে দেহে 2.5 থেকে 5 লাখ, 2.5 থেকে 5 লাখ প্রতি কিউবিক মিলিলিটার রক্তে। 2.5 থেকে 5 লাখ কি, এটা হচ্ছে পার কিউবিক মিলিলিটার রক্তে, পার কিউবিক মিলিলিটার রক্তে তোমার অনুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লাখ, এবং অনুচক্রিকার আয়ুষ্কাল কত, 5 থেকে 10 দিন। খুবই ইম্পর্টেন্ট। আর অনুচক্রিকার প্রধান কাজ কি, অনুচক্রিকা বা প্লাটিলেট, প্লাটিলেটের প্রধান কাজ কি, রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধায় সহায়তা করা। ঠিক আছে, আমরা পড়বো পরে, খুবই ইম্পর্টেন্ট। অনুচক্রিকা থেকে এটা কি কাজ, সংখ্যায় কতগুলা, পার কিউবিক মিলিলিটার, পার কিউবিক এমএম রক্তে বা মিলিলিটার রক্তে, আর হচ্ছে এটার আয়ুষ্কাল কতদিন। তারপরে দেখো এই যেখানে অনেকগুলো ইনফরমেশন, মানে তোমার জ্ঞানমূলক কথাবার্তা লিখে দেওয়া আছে, অনেক কথাবার্তা লিখে দেওয়া আছে, জ্ঞানমূলক কথাবার্তা। এটা একটু রিডিং করবা, কিছু না, জাস্ট একবার রিডিং দিবা। যেমন তোমার হচ্ছে স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার, স্বাভাবিক কত, মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত, 120/80 না, এর মধ্যে তোমার হচ্ছে 120 মানে হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার যাকে বলি। সিস্টোলিক হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে কত, 120, আর ডায়াস্টোলিক হচ্ছে 80। তারপর হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, স্পিগনোম্যানোমিটার, স্পিগনোম্যানোমিটার বা স্পিগনোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, স্পিগনোম্যানোমিটার। আর হাইপারটেনশন থেকে, এটা তো বোঝে, উচ্চ রক্তচাপের রোগীকে বলা হয় কি হাইপারটেনশন, বা রোগটাকে বলা হয়েছে তোমার হচ্ছে হাইপারটেনশন। তারপরে দেখো এই যে ডাব্লিউবিসি, আরবিসি এর কাজ কি, হ্যাঁ, তারপর হচ্ছে কতগুলা থাকে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে একটা হৃৎপিণ্ডের ওজন কত, হৃৎপিণ্ডের ওজন দেওয়া আছে 300 গ্রাম, তোমাদের অনেক বই আছে 350 গ্রাম। হৃৎপিণ্ডের ওজন কত, এটা মনে রাখবে, অ্যারাউন্ড 300 থেকে 350 গ্রাম। তারপরে এই পাশে দেখো, এই পাশে কাজগুলো দেওয়া আছে, উপরে যা পড়ে আসলাম ওগুলা এখানে কথায় লিখছে। এর নিচে একটা নতুন জিনিস আছে, সেটা কি, এই যে এটা তো জানো, এবি রক্তের গ্রুপকে বলা হয় হচ্ছে সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন গ্রহীতা মানে কি, যাদের ব্লাড গ্রুপ এবি তারা হচ্ছে যে কোনো ব্লাড গ্রুপধারী ব্যক্তির কাছ থেকেই ব্লাড দিতে পারবে। আর যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও গ্রুপের, তারা হচ্ছে কি যে কোনো, মানে হচ্ছে তোমার হচ্ছে সর্বজনীন দাতা, মানে এরা হচ্ছে যে কোনো
ব্লাড গ্রুপধারী ব্যক্তিকেই তোমার হচ্ছে রক্তটা দিতে পারবে। এখন এদেরকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে সর্বজনীন দাতা। এখন তাহলে বলতে পারো ভাইয়া যে হ্যাঁ বলো। হ্যাঁ, বইতে দেয়া আছে হলো প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হলো 250 থেকে 390, আর হুম, হলো স্ত্রীতে হলো 200 থেকে 275 গ্রাম। হুম, হ্যাঁ ওইটা বললাম না, অনেক বইয়ে তুমি যে বই দেখছো না, এটা কোন স্যারের বই? গাজী আজমল স্যারের বই? কোন স্যারের বই দেখলা? গাজী আজমল? কার বই? ভাইয়া গাজী আজমলই। হ্যাঁ গাজী আজমল স্যারের বই। এখন তোমার রাইটার তো তোমার কতগুলা, প্রায় 18 থেকে 20টা না। এক একটা রাইটারের বইয়ে এক এক রকম দেওয়া আছে, কিন্তু তোমাকে আনুমানিকটা মনে রাখতে হবে। আনুমানিকটা কি? আনুমানিক জিনিসটা হচ্ছে তোমাকে একটু মনে রাখতে হবে যে তোমার পুরুষের হৃৎপিণ্ডটা একটু কি ওজন একটু বেশি হয়, এবং স্ত্রীদের হৃৎপিণ্ডটা ওজন একটু কম হয়, এবং এই রেঞ্জটা হয় তোমার হচ্ছে কি, তুমি যেটা বলো 250 থেকে শুরু হয়, 250 থেকে 350 মধ্যেই থাকে। এই রেঞ্জটা মনে রাখলেই হবে। এখন এত স্পেসিফিক ভাবে যেটা দেওয়া আছে না, এটা কখনোই আসে না। কারণ তুমি যে বই দেখতেছো এই রাইটারের বই একরকম, আরেক রাইটারের বই গেলে আরেক রকম, আবার অন্য রাইটারের বই গেলে দেখবা যে আরেক রকম। এই রেঞ্জটা কিন্তু ভেরিফাই হয়, মানে কি চেঞ্জ হয়। এক এক রাইটারের বই এক এক রকম দেওয়া আছে। তুমি আনুমানিক জিনিসটা মনে রাখবা যে 300 থেকে 350 গ্রাম বা 250 থেকে 350 গ্রাম, এই রেঞ্জটা মনে রাখবা। ঠিক আছে? আর যদি প্রশ্ন আসে, এটা হিউজ পরিমাণ ডিফারেন্স থাকবে। যেমন থাকলে 100 গ্রাম, বা মনে করো যে 300 থেকে 350 গ্রাম এটা দেওয়া থাকলো, বা থাকলো হচ্ছে 400 থেকে 500 গ্রাম, বা দেওয়া থাকলো 550 থেকে 600 গ্রাম, এরকম ইয়া থাকবে। ওটা দেখেই বুঝতে পারবা। বুঝতে পারছো? অত স্পেসিফিক ভাবে মনে রাখতে পারবা না কোনো কিছুই। এখন সহজ লাগলেও পরে দেখবা যে কিছু মনে থাকতেছে না। ওই জন্য যেটা বললাম যে তোমরা নর্মালি মনে রাখবা। এখানে যেটা দেওয়া আছে 300 গ্রাম, তো এটা গড় দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে, তোমরা মনে রাখবা 250 থেকে 350 গ্রাম, শেষ। আর এটুকু মনে রাখবা, স্ত্রীদের একটু কি ওজন একটু কম হয় আর হৃৎপিণ্ডটা, আর হচ্ছে কি পুরুষদের হাড়টা ওজন একটু বেশি হয়। ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। তারপর দেখো এখানে যেটা বললাম, এবি গ্রুপের ব্লাডটাকে বলা হয় সর্বজনীন গ্রহীতা, আর ও গ্রুপের ব্লাডটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে সর্বজনীন দাতা। এখন তাহলে তুমি বলতে পারো, তুমি দেখবা যে অনেক সময় খোঁজ করা হয় যে ও পজিটিভ ব্লাড লাগবে। হুম, ও পজিটিভ ব্লাড লাগবে, বা মনে করো যে এবি পজিটিভ ব্লাড লাগবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে তোমার আহ এই মনে করো যে বি পজিটিভ রক্ত রাখবে, বা মনে করো যে সাপোজ ধরো বি পজিটিভ রক্ত রাখবে, তাহলে এই জন্য তোমার হচ্ছে বি পজিটিভ রক্তই কেন খোঁজে? কারণ ও তো তোমার হচ্ছে ও পজিটিভ রক্তও নিতে পারে, তাহলে তোমার বি পজিটিভে কেন খোঁজে? কারণ আমরা তো জানি ও গ্রুপের রক্তগুলা হচ্ছে কি সর্বজনীন দাতা, মানে হচ্ছে এটা যে কাউকে দান করতে পারে। যার এ নেগেটিভ, বি নেগেটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, সব গ্রুপের রক্ত ধারীকেই সে রক্তটা দান করতে পারে। কিন্তু যখন মনে করো বি পজিটিভ রক্ত রাখবে, তখন আমরা কিন্তু বি পজিটিভই খুঁজি, কখনো বলি না যে ও পজিটিভ লাগবে। আসলে বিষয়টা হচ্ছে কি, তোমার যখন তুমি বি পজিটিভ রক্তটা পাবা না, বাই কেস তুমি কোথাও বি পজিটিভ রক্তটা পাচ্ছ না, তখন তুমি কি করবে? অপজিটিভ রক্ত দিলে কোনো একটা কি সমস্যা হবে না। মানে এটা হচ্ছে তোমার কি অপজিটিভ রক্তটা, এটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড চান্স, মানে পরের ধাপে। কিন্তু বি পজিটিভ রক্তের দেহে তোমার হচ্ছে বি পজিটিভ রক্তটাই ইনপুট করা ভালো। এই জন্যই তোমার দেখবা যে যে গ্রুপের রক্ত সে গ্রুপের তোমার হচ্ছে দাতা খোঁজা হয়, যে গ্রুপের রক্ত লাগবে সে গ্রুপেরই তোমার হচ্ছে দাতা খোঁজা হয়। এরপরে দেখো আরএস ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে তোমার পূর্ণরূপ হচ্ছে রেসাস ফ্যাক্টর। হ্যাঁ, এবং রেসাস ফ্যাক্টর হচ্ছে 6টা অ্যান্টিজেনের সমন্বয়ে গঠিত, এটা একটু মনে রাখবা। আর হচ্ছে আরএস পজিটিভ কে বলা হচ্ছে মেন্ডেলীয় প্রকট, আর মেন্ডেলীয় প্রচ্ছন্নকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে আরএস নেগেটিভ। আরেকটা দেখো, এই যে এই জিনিসগুলো আমরা হৃৎপিণ্ডে পাইতাম, ঠিক আছে? এই যে হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এটা আসে, খুবই ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের ঝিল্লির নাম কি? পেরিকার্ডিয়াম। বা হৃৎপিণ্ড নিচের কোন আবরণ দ্বারা আবৃত? পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা আবৃত। আর হৃৎপিণ্ডের মধ্যে বাম অলিন্দ এবং বাম নিলয়, মানে বাম আর্ট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল, এই দুইটার মধ্যখানে যে কপাটিকা মানে কি? কপাটিকা মানে হচ্ছে তোমার হচ্ছে দরজা বলতে পারো, সামথিং লাইক দরজা, মানে রক্তের প্রবাহটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? যেমন আমি এই রুম থেকে
যেমন ধরে নাও হচ্ছে এটা একটা রুম, এটা একটা রুম, দুইটা রুম পাশাপাশি। আমি যদি এই রুম থেকে এই রুমে যাইতে চাই, তাহলে কি মাঝখানে আমার একটা দরজা লাগবে না? এই দরজাটাই হচ্ছে তোমার কি হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে যাইতে গেলেও ওখানে একটা দরজা লাগবে। ওই দরজাটার নামই হচ্ছে কপাটিকা। এখন হৃৎপিণ্ডে ব্লাডটা যখন তোমার হচ্ছে বাম আর্টিয়াম থেকে বাম নিলয়ে যায়, বা বাম আর্টিয়াম থেকে যখন বাম ভেন্ট্রিকলে যায়, তখন হচ্ছে তোমার হচ্ছে কি যে দরজাটার মাধ্যমে যায় সেটার নাম হচ্ছে বাইকাস্পিড ভালভ বা বাইকাস্পিড কপাটিকা। আর ডান নিলয় আর ডান অনিন্দের মধ্যে সংযোগকারী যে কপাটিকা, সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ বা ট্রাইকাস্পিড কপাটিকা। আর পরে দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট এই কারণে, তোমরা কি জানো ধমনীর কাজ হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। কিন্তু তোমার এটা একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোথায়? তোমার হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী যখন আমরা বলবো, বা পালমোনারি আর্টারি কথা যখন আমরা বলবো, সেই ধমনীটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত না। ফুসফুসীয় ধমনী হচ্ছে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পরিবহন করে। এখানে দেখো দেওয়া আছে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর ফুসফুসীয় এটা হচ্ছে কি ভেন বা হচ্ছে একে বলা হচ্ছে পালমোনারি ভেন। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ফুসফুসীয় ভেন তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবা। এরপরে আসো, হ্যাঁ এরপরে আসো দেখো, এই যে তোমার হচ্ছে স্বাভাবিক সিস্টোলিক প্রেশার কত, ডায়াস্টোলিক প্রেশার কত। এই যে তোমার হচ্ছে সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক হচ্ছে তোমার হচ্ছে 80, এবং কত বেশি হলে উচ্চ রক্তচাপ হবে এখানে এটা দেওয়া আছে। যদি তোমার সিস্টোলিক প্রেশার 160 মিলিমিটারের চেয়ে বেশি, এবং হচ্ছে তোমার ডায়াস্টোলিক প্রেশার যদি 95 মিলিমিটারের চেয়ে বেশি ওঠে, তাহলে তোমাকে আমি বলতে পারবো সেটা হচ্ছে সেই রোগী, সেই পেশেন্টটা হচ্ছে উচ্চ রক্তচাপের পেশেন্ট বা হাইপার টেনশনের পেশেন্ট। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে রক্তের কয়েকটা গুরুত্বপূর্ণ উপাদানের তোমার হচ্ছে পরিমাণটা দেওয়া আছে এখানে। যেটা মনে রাখবে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমটা হচ্ছে হিমোগ্লোবিন রক্তে কতটুকু পাওয়া যায়, সেটা হচ্ছে 12 থেকে 15 গ্রাম, এটা মনে রাখবা। আর এটা কিন্তু সিয়াম না, এই যে দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে সিয়াম কোলেস্টেরল, সিয়াম ইউরিয়া, এগুলা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, এটা হচ্ছে সেরাম। দন্ত সহায়কারে সে রয়কারে রা সেরাম হবে। এগুলা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা হচ্ছে এই তোমার হিমোগ্লোবিন কতটুকু থাকে, এটা এত বিস্তারিত আসে না, আসবে না। আর নর্মাল ব্লিডিং টাইম, আমাদের হাত পা যদি কেটে যায় তাহলে স্বাভাবিক রক্তক্ষরণ কতক্ষণ পর্যন্ত হয়? এই 2 থেকে 5 মিনিট, এটা একটু মনে রাখবা। এটা আসে পরীক্ষায়, মেডিকেলে বেশি আসে, যে মানুষের সাধারণ রক্তপাতের সময় কতটুকু, বা হচ্ছে নর্মাল ব্লিডিং টাইম মানুষের জন্য কতটুকু, 2 থেকে 5 মিনিট। মানে তোমার যদি হাতের কোনো জায়গায় কেটে যায়, বা তোমার যদি দেহের কোনো জায়গায় কেটে যায়, তাহলে দেখবা 2 থেকে 5 মিনিটের মধ্যে ওই জায়গায় হচ্ছে তোমার কি রক্ত তঞ্চন হয়েছে বা রক্তটা জমাট বাড়ছে। আর যদি দেখো 2 থেকে 5 মিনিটের মধ্যে তোমার কি রক্ত জমাট বাড়তেছে না, তার মানে তুমি কোনো একটা কি ডিসফাংশনে ভুগতেছো, মানে তোমার স্বাভাবিক তোমার কি তুমি সুস্থ না। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারো। কারণ এই জন্য আবার হচ্ছে হাত কেটে দিও না, হাত কেটে দিয়ে আবার স্টপওয়াচ নিয়ে বসে যাইও না। মানুষের ব্লিডিং টাইম হচ্ছে নর্মাল 2 থেকে 5 মিনিট। যদি এটা 2 থেকে 5 মিনিটের চেয়ে কি বেশি হয়ে যায়, 8 মিনিট লাগতেছে, 10 মিনিট লাগতেছে, তার মানে তোমার রক্তে কোনো একটা উপাদানে গরমিল আছে, ডিসফাংশন আছে। বুঝতে পারছো? একটু মনে রাখবা। তারপর দেখো এখানে কিছু রোগের নাম দেওয়া আছে পরে, পলিসাইথেমিয়া, তারপর অলিগোসাইথেমিয়া, এনিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকোসাইথেমিয়া, লিউকোসাইটোসিস, লিউকেমিয়া, লিউকোপেনিয়া। দেখো, পলিসাইথেমিয়া হচ্ছে তোমার হচ্ছে যখন লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে এনিমিয়া কি, যখন তোমার হচ্ছে হিমোগ্লোবিনের, আমাদের রক্তের আরবিসিতে হিমোগ্লোবিনের সংখ্যাটা অনেক কমে যাবে, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে এনিমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার, যেটার কারণ হচ্ছে কি তোমার হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে বাধা পায়। এটা হচ্ছে যে একটা জেনেটিক ডিসঅর্ডার, মানে হচ্ছে এটা পিতা মাতা থেকে আসে। তোমার হচ্ছে থ্যালাসেমিয়া রোগটা খুবই মারাত্মক একটা রোগ। তারপর হচ্ছে লিউকোসাইটেমিয়া বা লিউকোসাইটোসিস হচ্ছে যখন রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, তখন সেই অস্বাভাবিক অবস্থাকে বলা হচ্ছে লিউকোসাইটেমিয়া। আর লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকা যখন কি অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে, মানে লিউকোসাইটোসিসের চেয়েও অনেক পরিমাণ বেশি বেড়ে যাবে,
তখন সেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া। আর লিউকোপেনিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার উৎপাদন বা সংশ্লেষণ যখন হচ্ছে স্বাভাবিকের চেয়ে কমে যাবে, সেটাকে বলা হচ্ছে লিউকোপেনিয়া। তারপরে এই পাশে আসো, তারপরে দেখো থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি? থ্রোম্বোসাইট মানে কি? অনুচক্রিকার সংখ্যা যখন কমে যাবে তখন সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপেনিয়া। তারপরে আসো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। তারপরে আছে তোমার হচ্ছে ব্রিডিং টাইম। বিটি মানে কি? বিটিতে মানে হচ্ছে ব্রিডিং টাইম, ঠিক আছে? দিয়ে যাও মাহি। কেউ কিছু বলতেছো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, এরপরে দেখো হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ড, এখানে দেখো এই যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাইরের আবরণটাকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। এই যে দেখো এখানে কি দেওয়া আছে? হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম এবং হচ্ছে স্ত্রীলোকের পুরুষের চেয়ে 1 বাই মানে কি 1/3 অংশ কম। মানে পুরুষের যদি 300 গ্রাম হয় তাহলে স্ত্রী দেহে হবে 200 গ্রাম। পুরুষ দেহে যদি কত হয় 350 গ্রাম, তাহলে স্ত্রী দেহে হবে কি অ্যারাউন্ড তোমার কি 250 গ্রামের একটু বেশি। এটা। তারপরে দেখো এই যে মানুষের হৃদযন্ত্রের বাম অংশটা শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করে, আর ডান অংশটা কেবলমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবহন করে, এটাকে মনে রাখা। তারপর আসলে তোমার হচ্ছে হাইপার টেনশন জনিত জটিলতা। হাইপার টেনশনের কারণে কি কারণে যে ধরনের জটিলতা হয় সেগুলোকে বলা কি? হাইপার টেনশন জটিলতা। এটা হয় হচ্ছে তোমার ব্লাড প্রেশারটা যখন অনেক বেশি হয়, ব্লাড প্রেশারটা যখন অনেক পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে তাদেরকে বলা হয় হাইপার টেনশনের রোগী। এবং আমাদের যে হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ হয়, যার মাধ্যমে আমরা বলি যে ব্লাডটা আমাদের দেহে হচ্ছে পাম্পিং হচ্ছে। আমাদের দেহে যে হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের কি ব্লাডটা সারা দেহে ছড়াই যাচ্ছে। এই কারণে কি? এটার কারণে হচ্ছে আমাদের কিছু কি ওই হৃৎপিণ্ডের কিছু হৃৎপেশি দায়ী। হৃৎপেশি থাকার কারণে কি ওই ইয়াটা তোমার হচ্ছে হৃৎপিণ্ডটা কি সংকোচন প্রসারিত হইতে পারে। এখন এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য দায়ী এইসব হচ্ছে তোমার যে হৃৎপেশিগুলো আছে, এগুলাকে একত্রে বলা হয় হচ্ছে জাংশনাল টিস্যু, ঠিক আছে? জাংশনাল টিস্যু। এবং এই জাংশনাল টিস্যু গুলাকে তোমার হচ্ছে এই যে নিম্নোক্ত ভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার হচ্ছে এসএন বা সাইনো আর্টিরিয়াল নোড, এটাকে বলা হচ্ছে পেসমেকার। আরেকটা হচ্ছে এভিএন বা হচ্ছে কি আর্টিরিও ভেন্ট্রিকুলার নোড, আরেকটা হচ্ছে বান্ডল অফ হিজ, একটা হচ্ছে পার্কিনজি ফাইবার। 4 ভাগে ভাগ করা যেতে পারে। তোমার যেটা বললাম যে তোমার হৃৎপেশিগুলা আছে, সেই হৃৎপেশিগুলাকে তোমার হচ্ছে নিম্নলিখিত 4 ভাগে ভাগ করা যেতে পারে। যে হৃৎপেশিগুলা কি আমাদের হার্টের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে কি এসএন, একটা হচ্ছে তোমার হচ্ছে এভিএন, আরেকটা হচ্ছে বান্ডল অফ হিজ, আরেকটা হচ্ছে পার্কিনজি ফাইবার। এখন হচ্ছে তোমার এসএন কে বলা হয় হচ্ছে পেসমেকার, সাইনো আর্টিরিয়াল নোডকে বলা হচ্ছে পেসমেকার। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, এই এসএন কে তোমার সাইনো আর্টিরিয়াল নোডকে বলা হয় হচ্ছে পেসমেকার। এবং এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে সুপিরিয়র ভেনিকোভাস এবং হচ্ছে ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। এই অবস্থানটা আর হচ্ছে এটাকে পেসমেকার বলা হয়, এটা মনে রাখবা। আর আমাদের যে হৃদযন্ত্রের যে তোমার হচ্ছে হার্টের যে সিগন্যালটা যে তৈরি হয়, এটা তৈরি হয় মোটামুটি সর্বপ্রথম তৈরি হয় হচ্ছে তোমার হচ্ছে এসএন এ, সাইনো আর্টিরিয়াল নোডে। এই জন্য এটাকে বলা হয়েছে তোমার হচ্ছে পেসমেকার। তারপরে আসা হচ্ছে আর্টিরিও ভেন্ট্রিকুলার নোড। এটার অবস্থান কোথায়? এটা মনে রাখবা, এটা হচ্ছে ডান অলিন্দের স্নোডের ঠিক নিচের দিকে অবস্থিত। তারপর হচ্ছে বান্ডল অফ হিজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে পার্কিনজি ফাইবার। এটা জাস্ট একবার ইউনিট করে নিলেই হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে সংকেতের প্রবাহ। আমার যে হার্টবিটটা যে প্রডিউস হইলো, এই হার্টবিটটা কোথা থেকে কোথায় যাবে? এটা সিরিয়ালি যাবে, এসএন থেকে এভিএন এ, এভিএন থেকে বান্ডল অফ হিজে, বান্ডল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবার। তারপর আসা হচ্ছে তোমার হচ্ছে কার্ডিয়াক চক্রের কৌশলটা, কার্ডিয়াক চক্র নিয়ন্ত্রণের কৌশলটা। এই যে দেখো পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডে এই যে 70 থেকে 80টি ছন্দময় হৃদস্পন্দন তৈরি হয়, এটা মনে রাখবা। তাইলে আমি যদি প্রশ্ন করি তাহলে বলো তো, অনেক সময় প্রশ্ন কিন্তু এটা আসে যে হচ্ছে 1 সেকেন্ডে কয়টা হৃদস্পন্দন তৈরি হয়? 1 সেকেন্ডে কয়টা হৃদস্পন্দন তৈরি হয়? বা মনে করো যে একটা হৃদস্পন্দন তৈরি হতে কত সময় লাগে? একটা হৃদস্পন্দন, এই যে একটা হৃদস্পন্দন বা মনে করো হার্টবিট, একটা হৃদস্পন্দন বা মনে করো একটা হার্টবিট
একটা হার্টবিট তৈরিতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। এটা আসে পরীক্ষায়। একটা হার্টবিট তৈরিতে কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড। কেমনে? এই যে দেখো 70 থেকে 80টা হার্টবিট তৈরি হতে সময় লাগে হচ্ছে 1 মিনিট। মানে কত? 60 সেকেন্ড। অতএব কি আমি ঐকিকক্রমে করতে পারবো না? একটা হার্টবিট তৈরিতে কত সময় লাগে? কত? ওই 70 বা 75 বাই 60 করে দাও, বা সরি 60 বাই 75 করে দাও। এই 75টা মনে করো গড়ে ধরো 75টা তৈরি হতে সময় লাগে হচ্ছে তোমার 60 সেকেন্ড, 1 মিনিট। অতএব কি একটা তৈরি হতে কতটুকু সময় লাগবে? 60 বাই 75 করলে কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 0.8 সেকেন্ড। মানে একটা হার্টবিট তৈরি হতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তারপর আসা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, রক্ততঞ্চন, এটার জন্য তোমার হচ্ছে কতগুলো ফ্যাক্টর দায়ী, যাকে বলা হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে মোট হচ্ছে 13টা। ঠিক আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর মোট হচ্ছে 13টা। এই যেখানে দেখো দেওয়া আছে 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তোমাদের জন্য মোটামুটি এই প্রথম 4টা জানাই লাগবে। 1 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টর কি? ফাইব্রিনোজেন। 2 নাম্বার হচ্ছে প্রোথ্রম্বিন। 3 নাম্বার হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এটা পরীক্ষায় আসে। আর নিউট্রিশনের বইয়ে তোমাদের এখন এই 13টারই নাম দিয়ে দিচ্ছে, আগে ছিল না। এটা আসে যে হচ্ছে তোমার হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, তোমার হচ্ছে 6 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরের নাম কি? তারপর হচ্ছে তোমার হচ্ছে 7 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরের নাম কি? যেমন হচ্ছে তোমার হচ্ছে 12 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরের নাম কি? এই যে হেজমেন। ঠিক আছে, এটা একটু তোমরা একটু দেখে নিবা। আর এই যে মেইন যে তোমার হচ্ছে রক্ত জমাট বাঁধার অত্যাবশ্যকীয় উপাদান যে 4টা দেওয়া আছে, এটা প্রথম 4টা, এই যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এটা একটা তোমার একটা ছন্দ দিয়ে খুব সুন্দরভাবে দেখানো আছে। তারপর আসলে যে হাইপার টেনশনের জটিলতাগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা সহজ কথা বলি, আমাদের আমাদের হাত পা কেটে গেলে বা আমাদের দেহে যদি কোথাও কেটে যায়, তাহলে হচ্ছে তোমার কি সেখান থেকে কি তোমার রক্তটা জমাট বাঁধে কিছুক্ষণের মধ্যে, দেখা যায় 2 থেকে 5 মিনিটের মধ্যে রক্তটা জমাট বাঁধে। আচ্ছা, আমাদের বডির ভিতরে মানে রক্ত নালীর ভিতরে আমাদের রক্তটা জমাট বাঁধতেছে না কেন? আমাদের হচ্ছে যদি হাত পা কেটে যায় তাহলে রক্তটা বাইরে এসে জমাট বাঁধতেছে, কিন্তু আমাদের ভিতরে আমাদের হচ্ছে তোমার কি তোমার হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে বা হচ্ছে রক্ত নালিকাতে আমাদের রক্তটা জমাট বাঁধতেছে না কেন জানো কেউ? যে হচ্ছে রক্ত নালিকার ভিতরে তোমার রক্তটা জমাট বাঁধতেছে না কেন? আবার হচ্ছে রক্তটা যখন আমাদের হাত পা কেটে যায় বাইরে এসে জমাট বাঁধে, কিন্তু হচ্ছে রক্ত নালিকার ভিতরে ব্লাড ভেসেলের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? কজ হচ্ছে তোমার রক্তের মধ্যে রক্তরসের মধ্যে হেপারিন নামক একটা হচ্ছে কি কেমিক্যাল থাকে। হেপারিন খুবই ইম্পর্টেন্ট। এই যে হেপারিন রক্তরসে থাকে হচ্ছে হেপারিন নামক কেমিক্যাল, যার কারণে রক্তনালীর অভ্যন্তরে রক্তটা জমাট বাঁধতে পারে না। এটা মনে রাখবা। তারপর হচ্ছে তোমার হাইপার টেনশনের জটিলতা বা হচ্ছে ব্লাড প্রেশারের কারণে তোমার হচ্ছে যে সব জটিলতা ফেস করে একজন মানুষ, সেগুলো এখানে সংক্ষেপে দেওয়া আছে। জাস্ট একবার রিডিং টাইপের পড়াশোনা করে নিব। তারপর সেই স্পিগমা ম্যানোমিটার, এটা তো বলছি তোমার হচ্ছে মানুষের রক্তচাপ মাপার জন্য যে যন্ত্র আছে সেটাকে বলা হচ্ছে স্পিগমা ম্যানোমিটার। এই যে ডাক্তাররা কানের মধ্যে যেটা নিয়ে তোমার হচ্ছে কি সরি স্পিগমা ম্যানোমিটার মানে ব্লাড প্রেশার মাপার জন্য কি এই যে তোমার হচ্ছে দেখবা যে হাতের মধ্যে যে বেঁধে দেয়, হাতের মধ্যে কি একটা তোমার ওই যে দেখবা একটা রাবারের কভার দিয়ে হাত বেঁধে দিয়ে কি তোমার হচ্ছে এইভাবে বাইরে থেকে প্রেশার দেয়, প্রেশার দিয়ে মাপে না, এই মানুষের রক্তচাপ মাপার ওই যন্ত্রটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্পিগমা ম্যানোমিটার। তারপর এটা আমরা উচ্চ রক্তচাপ পড়ছি। এই যে মানব দেহে রক্ত সংবহন পদ্ধতিটা এখানে দেওয়া আছে। মানব দেহে রক্ত সংবহন পদ্ধতিটা হচ্ছে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে তোমার হচ্ছে পালমোনারি সংবহন, একটা হচ্ছে পোর্টাল সংবহন, একটা হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে তোমার রক্ত সংবহন সেটাকে বলা হচ্ছে করোনারি সংবহন। পালমোনারি মানে হচ্ছে ফুসফুসের যে রক্ত সংবহন সেটা হচ্ছে পালমোনারি সংবহন। আর সিস্টেমিক সংবহন মানে হচ্ছে তোমার হচ্ছে দেহের মধ্যে আমাদের ফুল দেহে যে রক্ত সংবহন সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। আর পোর্টাল সংবহন মানে হচ্ছে তোমার হচ্ছে যকৃতের মধ্যে যে সংবহনটা হয় সেটা হচ্ছে কি যকৃতের সংবহন। এটা একটু মনে রাখবা সংক্ষেপে। তারপরে দেখো এখানে কিছু তোমার হচ্ছে ইন্ট্রোডাক্টরি আলাপ দেওয়া আছে, এটা একবার বাসায় রিডিং করে নিবা, বেশি কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট কিছু। এই যে কিছু তোমার হচ্ছে এই যে আফ্রিকায় পাইরিনিজের বাস
এই উপজাতির মধ্যে 25 to 35% রক্তে পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে আরএস রেসাস ফ্যাক্টর নেগেটিভটা পাওয়া যায়। এখানে তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে এগুলো আমরা আগেই পড়ছি। এই যে দেখো, তারপরে যে তোমার হৃৎপিণ্ডের ওজন কত এটা পারছি। তারপর হচ্ছে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে হচ্ছে তোমার হচ্ছে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। আমরা যতদিন বেঁচে থাকি এই কালে, এই আয়ুষ্কালের মধ্যে তোমার হৃৎপিণ্ডটা প্রায় হচ্ছে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, আপ ডাউন করে। বুঝতে পারতেছো কতবার বেশি? তারপরে আসো লসিকা ও লসিকাতন্ত্র। লসিকা ও লসিকাতন্ত্র থেকে তেমন কিছু মনে রাখার দরকার নেই। লসিকা হচ্ছে এক ধরনের ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস লসিকা, আর লসিকা রসটা যে নালিকা তন্ত্রের মাধ্যমে প্রবাহিত হবে সেটাকে বলা হয়েছে তোমার হচ্ছে লসিকা তন্ত্র। এখান থেকে তেমন বেশি কিছু মনে রাখার দরকার নেই। আরেকটা মনে রাখতে পারো, লসিকা রসের আপেক্ষিক গুরুত্বটা কত, সেটা হচ্ছে 1.0151 সরি 1.015। আর লসিকা রসে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা সংখ্যা আর হচ্ছে অনুচক্রিকার সংখ্যা একেবারে নেই বললেই চলে, মানে এগুলো হচ্ছে অনুপস্থিত। তবে লোহিত তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকাটা তোমার হচ্ছে লসিকা রসে পাওয়া যায়, শুধুমাত্র শ্বেত রক্তকণিকাটা লসিকা রসে পাওয়া যায়, এটা একটু মনে রাখবে। তারপর আসা হচ্ছে হৃদরোগের বিভিন্ন ধরনের যে হৃদরোগ আছে, এই হৃদরোগের চিকিৎসার ধরন গুলো আমরা একটু পরে পড়ি, তার আগে রোগগুলো পড়ে আসি। এই যে লসিকায় কত পার্সেন্ট পানি থাকে? 94% পানি, এটা একটু মনে রাখবা। তোমার প্লাজমায় বা হচ্ছে তোমার রক্তরসে পানি থাকে হচ্ছে 92%, 90 থেকে 92%, এটা আমরা পড়ে আসছি। আর লসিকায় তোমার হচ্ছে পানি থাকে কতটুকু? 94%। এরপরে আসলে তোমার হচ্ছে কিছু কার্ডিয়াক ডিজিজ সম্পর্কে আমরা পড়বো। বুকে ব্যথা, এখানে বাসা থেকে একবার রিডিং করে নিবা। বুকে ব্যথা লক্ষণগুলো কি হবে, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি হবে, এটা চিকিৎসা কি হবে। এই যে এনজিওপ্লাস্টি চিকিৎসা দেওয়া আছে, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, তারপর হচ্ছে অ্যাথ্রেক্টমি, তারপর হচ্ছে কর্নারি স্টেন্টিং, তারপর হচ্ছে হৃদরোগের চিকিৎসার ধরনগুলো দেওয়া আছে। পেসমেকার ইউজ করতে পারো, অথবা তুমি হচ্ছে ওপেন হার্ট সার্জারি, যখন হচ্ছে তোমার গুরুতর কেসে চলে যাবে তখন তুমি কি ওপেন হার্ট সার্জারি করতে হবে। এগুলো দেওয়া আছে, এগুলো রিডিংটা পড়ে নিবা বাসায়। এই যে ওপেন হার্ট সার্জারি দেখো, এই যে ওপেন হার্ট সার্জারিটা হচ্ছে তোমার হচ্ছে দেখো তিন ধরনের। একটা হচ্ছে কি অফ ওপেন, এটা ওপেন না, এটা হচ্ছে ওপেন। ওপেন ওপেন পাম্প সার্জারি, একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, আর একটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। রোবট সহযোগী সার্জারি মানে হচ্ছে রোবটের সাহায্যে অস্ত্রোপচার করা, এখানে ডাক্তার হচ্ছে স্বয়ং রোবট। আর অফ পাম্প সার্জারি হচ্ছে, অফ পাম্প সার্জারিতে তোমার হচ্ছে সুস্থ অবস্থায় হৃৎপিণ্ডটা পাম্প করতেছে, ওই অবস্থায় হৃৎপিণ্ডের মধ্যে সার্জারি করা। আর অন পাম্প সার্জারি, ওপেন পাম্প সার্জারি হচ্ছে কি এখানে হৃৎপিণ্ড পাম্প করবে না, এখানে হচ্ছে কি তোমার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কোনো ব্লাডই থাকবে না। ওপেন, এই যে ওপেন পাম্প সার্জারিতে তোমার হৃৎপিণ্ডের মধ্যে মানুষের হৃৎপিণ্ড থেকে সব ব্লাড বাইরে বের করে আনা হয়, বাইরে বের করে এনে ওই হৃৎপিণ্ডের ন্যায় একটা কৃত্রিম যন্ত্রের মাধ্যমে তোমার হচ্ছে কি হৃৎকার্যটা সম্পন্ন করা হয়। মানে হচ্ছে কি এখানে তোমার ওপেন পাম্প সার্জারিতে তোমার হৃৎপিণ্ডটা থাকবে এক কথায় বলতে গেলে নিশ্চল, হ্যাঁ, সেখানে তোমার হচ্ছে সার্জারিটা করলে সেটাকে বলা হচ্ছে ওপেন পাম্প সার্জারি। তারপর দেখো এনজিওপ্লাস্টি, তারপর হচ্ছে রক্ত সংবন্ধন, এটা আমরা পড়ে আসছি। তারপর দেখো অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। অ্যান্টিজেন হচ্ছে কোন হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল, যে পদার্থগুলো আমাদের বাইরে থেকে আমাদের হচ্ছে বডিতে প্রবেশ করে সেগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টিজেন, যেমন ব্যাকটেরিয়া। আবার অ্যান্টিবডি হচ্ছে কি ওই শরীরে অ্যান্টিজেন প্রবেশ করার পরে সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের বডি যে হচ্ছে ইমিউন সিস্টেম যে একটা কি তোমার একটা প্রোটিনধর্মী পদার্থ যে ডেভেলপ করে সেটাকে বলা হয়েছে তোমার হচ্ছে অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে ব্লাড গ্রুপিং করা হয়। যেমন দেখো এই যে ও পজিটিভ রক্তে কোনো হচ্ছে অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি আছে, কি এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে এনটিএডি দিচ্ছে তাই না, এটা হচ্ছে অ্যান্টিবডিকে ছোট হাতের এবি দ্বারা প্রকাশ করতে পারো, এটাতে নাই, আর এটা হচ্ছে ছোট হাতের এবি, দুটাই আছে, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে মেইন পার্থক্য হচ্ছে ওটা। আরেকটা জিনিস যেটা তোমার এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, যে হচ্ছে ও পজিটিভ রক্তের নিচে কোন অ্যান্টিজেন পাওয়া যায় বা নিচে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন আসবে। কোন অ্যান্টিজেন পাওয়া যায়, এ বি ও বি নাকি কোনোটাই নাই। প্রশ্ন হবে কি ও পজিটিভ রক্তে কোনো অ্যান্টিজেন নাই। এই চারটা খুবই ইম্পর্টেন্ট।
এই চারটা, আর হচ্ছে তোমার হচ্ছে নিচের চারটা। এই নিচের চারটা তো না পড়লেও পারবা আশা করি, কারণ এই বিটা তো, এই বি তো কি, এবি হচ্ছে যে কোনো ধরনের ব্লাড গ্রুপের রক্তটা গ্রহণ করতে পারে, আর ও হচ্ছে যে কোনো গ্রুপধারী ব্যক্তিকে তোমার হচ্ছে ব্লাড গ্রুপের ব্যক্তিকে তোমার হচ্ছে রক্তটা দান করতে পারে। সর্বজনীন দাতা আর সর্বজনীন গ্রহীতা, এই কনসেপ্ট এখানে চলে আসছে। এরপরে দেখো, এরপরে চ্যাপ্টার শেষ। এরপরে তোমাদের হচ্ছে কিছু ইউনিভার্সিটির কোশ্চেন দেওয়া আছে, এই প্রশ্নগুলো বাসায় পড়ে নিবা। চ্যাপ্টার দুইটাতে মোটামুটি এগুলাই ছিল, তবে ব্লাড চ্যাপ্টারে আরো অনেক কিছুই আছে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের সাথে রিলেটেড, কিন্তু তোমাদের এখানে খুব সংক্ষিপ্ত আকারে যে জিনিসগুলো একদম না পড়লেই নাই ওগুলা এখানে দেওয়া আছে। আর তোমাদের বই আরো বিস্তারিত দেওয়া আছে, চিত্র দিয়ে আরো অনেক কিছু খুঁটিনাটি আলোচনা করা আছে, কিন্তু এখানে তো এত কিছু আলোচনা করা সম্ভব না। এই জন্য হচ্ছে মেইন জিনিসগুলো এখানে তুলে ধরা আছে। আর যে রোগগুলা আছে, এই রোগগুলা সম্পর্কে লক্ষণগুলা কি, এটা চিকিৎসা কি, আর এটা প্রতিরোধ আমি কেমনে করতে পারি, এটা একটু বই থেকে প্লাস হচ্ছে এখানে যেটুকু দেওয়া আছে এইটুকু একটু পড়ে নিবা তোমরা নিজেরা। এখানে জাস্ট একবার রিডিং টাইপ পড়ে নিবা, এগুলা জানলেও ভালো লাগবে তোমার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা শোনো, এখান থেকে এই যে দেখো, এই হার্ট অ্যাটাককে বলা হয়েছে তোমার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা একটু মনে রাখবা। হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা আসে এমসিকিউতে, অ্যাডমিশন টেস্টে আসছিল যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি, বা এরকমও আসে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের লক্ষণ নিচের কোনটি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হচ্ছে হার্ট অ্যাটাক। বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যে দুইজন আছো এখানে। ভাইয়া ঘাস ফড়িং থেকে একটা কোশ্চেন ছিল। কোনটা কোনটা? ঘাস ফড়িং থেকে, হুম, মানে ঘাস ফড়িং থেকে আমার একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলো বলো। ভাই ওই যে আমরা পড়লাম না যে ডিম পাড়ার সময় পুরুষ এবং স্ত্রী উভয় ঘাস ফড়িং এ মারা যায়। হুম, তো আমরা তো সাধারণত জানি যে ডিম বাচ্চা ফোটার আগ পর্যন্ত সেটাতে তা দেওয়া লাগে, বাচ্চা ফোটার আগ পর্যন্ত মানে ডিমের তা দেওয়া লাগে সাধারণত, এটাই জানি। মানে জীবিত থাকে? না না, তাপ দেওয়া লাগে না? ও, তাপ দেওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, তাই ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি মানে তাপটা কি দেওয়া লাগে না? ঘাস ফড়িং এর ক্ষেত্রে তাপ দেওয়া লাগে না বলতে, ওরা একটু দেখবা ওদের প্রসেস আছে, কিন্তু ওরা মনে হয় খুব সম্ভবত মাটির নিচে বা কোথায় জানি রেখে দেয়, গর্ত করে মাটির নিচে নাকি কোথায় জানি রেখে দেয়। এটা বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে। ও আচ্ছা। ওরা তাপ দেয় না, ওরা হচ্ছে কোথাও একটা লুকায় ওদের ডিমটাকে রেখে দেয় মাটির নিচে বা একটা কোনো একটা সুরক্ষিত জায়গায়। বুঝতে পারছো? মানে ওদের ডিমে তাপ দেওয়া লাগে না? না না, খুব সম্ভবত তাপ দেওয়া লাগে না, তা দেওয়া লাগে না। এটা হচ্ছে ওরা কোথাও হচ্ছে লুকায় রেখে দেয়, যেমন মাটির নিচে কোনো একটা জায়গায় গর্ত খুঁড়ে ওই জায়গায় রেখে দেয় ওদের ডিমটা, ওই জায়গায় তোমার হচ্ছে বাচ্চা ফোটে। বুঝতে পারছি এবার। বুঝতে পারছো? আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, তোমার ওই যে রক্ত চ্যাপ্টারে ওই যে আমি একটু আগে যে বললাম তোমার হচ্ছে একটা হৃদস্পন্দন সৃষ্টি করতে কত সময় লাগে, সেটা কত কত ছিল, একটা হৃদস্পন্দন সৃষ্টি করতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড, তাই না? 0.8 সেকেন্ডের মধ্যে তোমার আবার ইয়া আছে, ওই সিস্টোলিক সংকোচন, সিস্টোলিক আর হচ্ছে তোমার হচ্ছে ডায়াস্টোলিক সংকোচন প্রসারণ আছে, এটা জানো না? এটা তো জানো তাই না? এটা জানো না? জি ভাইয়া। বলো তো তোমার হচ্ছে ডায়াস্টোলিক প্রসারণে কতটুকু সময় লাগে, এটা জানা আছে? 0.7। হ্যাঁ, 0.7 সেকেন্ড। আর ডায়াস্টোলিক সংকোচনে 0.1 সেকেন্ড, তাই না? হ্যাঁ, এই যে 0.8 সেকেন্ডের মধ্যে ডায়াস্টোলিক প্রসারণে লাগে হচ্ছে 0.7, আর ডায়াস্টোলিক সংকোচনে লাগে হচ্ছে 0.1, আর সিস্টোলিক প্রসারণে লাগে 0.5 সেকেন্ড, আর সিস্টোলিক সংকোচনে লাগে 0.3 সেকেন্ড। এই যে 0.8 সেকেন্ড যে বললাম বা আমি যে বললাম, এটার মধ্যে
তোমার হচ্ছে কি ডায়াস্টোলিকের মধ্যে প্রসারণে যাবে 0.7, সংকোচনে আসবে 0.1, আর সিস্টোলিকের ক্ষেত্রে প্রসারণে যাবে 0.5 আর সংকোচনে আসবে 0.3। এটা একটু মনে রাখবা ইনফরমেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে তোমার একটু স্কিপ করে গেছে। বুঝতে পারছো? এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে। আর কোনো কিছু জিজ্ঞাসা আছে তোমাদের জানা? না ভাইয়া। তাহলে আজকে কি এখানে শেষ করব? জি ভাইয়া করতে পারেন। করেন। তোমাদের রেজাল্ট কেমন? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দিছে না? রেজাল্ট তো আলহামদুলিল্লাহ ভালো আসছে। রেজাল্ট ভালো হচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ওই রেজাল্ট দিয়ে কিছুই হবে না, বুঝছো? এখন হচ্ছে তোমরা জি ভাইয়া। ভার্সিটিতে যেখানে চান্স পাবো ওইটাই তোমার পরিচয়। মোটামুটি 4-5 বছরের জন্য ওইটাই তোমার পরিচয়, ঠিক আছে? এখন এই এই রেজাল্ট দিয়ে রেজাল্টটা না হলে তো এক্সামই দিতে পারতাম না। হ্যাঁ এর জন্য বলছি এই রেজাল্টটা হলে তো মানে অ্যাডমিশন পরীক্ষায় দিতে পারতাম না। অ্যাডমিশন না পরীক্ষা দিতে আমি পারতো না? দিতে পারতাম। হ্যাঁ, আমি পারতাম না, আমি অনেক টেনশনে ছিলাম। আর টেনশনে থাকার কিছুই নাই। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমার ডিপার্টমেন্টেই মনে করো ঢাবির ফার্মেসি যে ডিপার্টমেন্টটা, এখানে তো মোটামুটি 1000-এর মধ্যে র্যাঙ্ক না করলে পাওয়া যায় না, খুব আগেই শেষ হয়ে যায়। তো আমার ডিপার্টমেন্টে আমি দেখছি যে তোমার হচ্ছে এইচএসসি তে তোমার হচ্ছে 4.3 বা 4.6 পেয়েও এরকম 10-15 জন আছে। কথা বুঝতে পারছো? মানে জিপিএ 5 না পেয়েও 10-15 জন আছে। হ্যাঁ আমার তো এসএসসি তে ছিল 4.39, তো এইখানে আমার ভালো রেজাল্ট না হলে তো মনে হয় অ্যাডমিশনই দিতে পারতাম না। অ্যাডমিশন দিতে পারতো না বলতে কি, মানে অ্যাডমিশন তোমার হচ্ছে রিকোয়ারমেন্টে যে কথাটা বলতেছো যে 9 বা 9.5 লাগে দুইটা মিলে। হ্যাঁ ভাইয়া, ও 8.5 লাগে না এই জন্য। ও, এইটা এই জন্য রিকোয়ারমেন্ট ফিল আপ করা অতটা তাও আবার কঠিন না। আবার আমার 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 ক্লাসে হলো সব মেয়েরা হলো বায়োলজি ওদের মেন সাবজেক্ট, আমার একা হলো ম্যাথ ছিল। একা একা পরীক্ষা দিছি, নার্ভাসেই এক্সামটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, অনেক টেনশনে ছিলাম। এই নার্ভাসনেসেই তো অনেকটা। আমি যেটা বলতে চাচ্ছি শোনো, বায়োলজি পরীক্ষা দিতেছে, আমি একা ম্যাথ পড়ছি, আমি মানে অনেক বন্ধ পাইছি পরীক্ষার আগে, কিন্তু পড়তে পারি নাই, খালি টেনশন করছি কি করব পরীক্ষার মধ্যে, একটা হ্যাঁ এমসিকিউ আশেপাশে আছে। তো কেউ নাই, সহযোগিতা কেউ করবে না, তাই না? এসব চিন্তা ভাবনা করে লাভ নাই, কজ হচ্ছে এখন ওইসব তো সহযোগিতা নাই। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তো একাই দিবা, তাই না? এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে কয়েকদিন সময় আছে একটু কাজে লাগাও। তোমাদের সময় এ প্লাস পাইছে কতজন এই বছরে জানো? ইপিএফ কয়জন পাইছে? 1,89,000 1 লাখ 90,000। 1,89,000। তাইলে বোঝো এদের মধ্যে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে কত, অ্যারাউন্ড ধরো 30,000, 25 থেকে 30,000। এদের মধ্যে 1.5 লাখই কোনো তোমার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না জিপিএ 5 পেও। বিষয়টা একবার বোঝো, বুঝতেছো? জি ভাইয়া। তাহলে তো এত জিপিএ 5 পেয়ে তো লাভ নাই, লাভ আছে? না হ্যাঁ, এই জিপিএ 5 পাইছো, এই খুশিতে পড়াশোনা বন্ধ করো না। আমার মেইন কথা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা একটু পড়াশোনা করো, যে কয়েকদিন সময় আছে একটু কষ্ট করো। আসলে কষ্ট না করলে আসলে কিছুই পাবা না, ঠিক আছে? একটু দিন রাত পড়তে হবে, সবকিছু বাদ দিয়ে পড়তে হবে। পড়ো, তারপরে পড়ার পরে একটা ভালো জায়গায় আসলে তারপরে মনে করো তুমি তোমার মতো জীবন গুছাইবে। বুঝতে পারছো? আমি এইটুকু বলতেছি যে রেজাল্ট খারাপ হোক ভালো হোক, এখন তোমাদের সামনে অ্যাডমিশনে ভালো করতে হবে, সামও অ্যাডমিশনে ভালো করতে হবে, ঠিক আছে? এবং আমি যেটা বলতেছি তোমাদেরকে রিকোয়েস্ট বলতে পারো বা আমার একটা সাজেশন বলতে পারো, তোমরা রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলা, কোশ্চেন ব্যাংক গুলা প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে পারলে জাহাঙ্গীরনগর বা রাজশাহী ইউনিভার্সিটি যে আশেপাশে আছে, এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, মাস্ট। প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করা লাগবে। আবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হবে। হ্যাঁ, এটাতে কান দিয়ে আবার ভাষায় দিও না। শুনছো না এরকম কথাবার্তা যে তোমাদের শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হবে? জি ভাইয়া। এটা যে কোনো মুহূর্তে আবার বলে দিতে পারে যে শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হবে না, ফুল সিলেবাসে হবে, ঠিক আছে? অতএব জি ভাইয়া, আমরা তো বলছি যে আমরা ফুল সিলেবাসই পড়াইতেছি। হ্যাঁ, পরে তো ফুল আমাকে সিলেবাসেই পড়তে হবে, ফুল সিলেবাসই কয়েকজন এখন পড়তে হবে। আমাকে বোকা ডাকতেছে, হ্যাঁ, বলতেছে আমরা নাকি বোকামি করতেছি। ওইসব কোনো কথা না, কথা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, শর্ট সিলেবাসে কখনো পরীক্ষা হবে না, কোনো সুযোগ নেই।
বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজকে তাইলে এখানেই শেষ করি, জুম্মার দিন। নেক্সট দিন ইনশাল্লাহ যদি ক্লাস হয় তাহলে অফলাইনে ইনশাল্লাহ ক্লাস হবে। আজকে তোমাদের অনলাইনে শেষ ক্লাস ছিল, আর অনলাইনে ক্লাস নেওয়াটাও প্যারা, অনলাইনে ক্লাস করাটাও প্যারা। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।